Hello and welcome everyone. Welcome to Roots Edu and welcome to this amazing session. So before the session, let me introduce myself, Jamshidur Rahman, and I have already taught 25,000 plus students for more than 6 years now. সো তোমরা কিন্তু সবাই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে স্টার্ট করে দিছো। যারা যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, খুব দ্রুত চলে যাবে হচ্ছে ইউটিউবে সার্চ করো রুটস এডু, চলে আসবে রুটস এডু, এবং অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং সাথে বেল আইকনে ক্লিক করে রাখবা। আর অবশ্যই মাথায় রাখতে হবে সাবস্ক্রিপশন ইজ অলওয়েজ ফ্রি, তাই না? আচ্ছা, আর আমাদের কিন্তু রুটস এডু থেকে যে অ্যাপটা লঞ্চ হওয়ার কথা ছিল তা অনেক আগেই লঞ্চ হয়ে গেছে, এবং তোমরা কিন্তু এখন আমাদের অ্যাপের মধ্যে থেকে রুটস এডুর সকল সুযোগ সুবিধা নিতে পারতেছো। লাইক হচ্ছে রেকর্ডেড ক্লাস, লাইভ ক্লাস, মাস্টার ক্লাস, এক্সাম অ্যান্ড এভরিথিং। একটা স্টুডেন্ট লাইফে যতটুকু সাপোর্ট দরকার সবকিছু তুমি আমাদের রুটস এডুর অ্যাপের মধ্যে থেকে নিতে পারতেছো। তো কি করবা, রুটস এডু অ্যাপটা ইনস্টল করার জন্য চলে যাবে হচ্ছে যে কোনো অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের ডিভাইস থেকে প্লে স্টোরে সার্চ করবা রুটস এডু, চলে আসবে রুটস এডু, ইনস্টল করে ফেলবা। আর এর জন্য তোমাকে হচ্ছে ফার্স্টে কিছু তথ্য হচ্ছে রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে। রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেলে কোথায় চলে যাবো, লগ ইনে। এরপর লগ ইন যখন কমপ্লিট হবে দেন তুমি আমাদের অ্যাপে এন্ট্রি নিতে পারবা। তো যখন তুমি অ্যাপে যাবা, যে দেখবা যে এরকম কিছু কোর্স সাজানো আছে, লাইক তোমরা এখন যে কোর্সটা করতেছো তার নাম হচ্ছে HSC 2021 একাডেমিক কোর্স। তো তোমরা অবশ্যই এই কোর্সে এনরোল করবা, এবং এনরোল করার সময় তোমাদের কাছে হচ্ছে একটা পেমেন্ট চাওয়া হবে। তো এই পেমেন্টটা ক্লিয়ার করতে পারো তোমরা হচ্ছে কার্ডের মাধ্যমে অথবা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে, ঠিক আছে? তো এভাবে তুমি আমাদের সাথে রুটস এডুতে অ্যাপের মাধ্যমে জয়েন করতে পারো। আর আমাদের ইউটিউবের প্ল্যাটফর্মে যে সমস্ত ফ্রি ভিডিও আছে, এই সমস্ত ভিডিওগুলো তুমি আমাদের অ্যাপে দেখতে পারবা। সো তোমরা যারা আমাদের রুটস ফ্যামিলির মেম্বার অথবা যারা হচ্ছে জয়েন করতে ইন্টারেস্টেড, তোমরা সবাই কিন্তু আমাদের এই অ্যাপ থেকে সুযোগ সুবিধা নিতে পারতেছো। আচ্ছা, আমরা আজকে স্ট্রেট লাইন এই অধ্যায়টা পড়তেছিলাম গত কয়েকটা ক্লাস ধরে অবশ্য। আর আজকে আমরা স্ট্রেট লাইনের একদম লাস্ট চ্যাপ্টার যেটা হচ্ছে 3 এর জি, এই 3 এর জি নাম্বার চ্যাপ্টারের যে বেসিক থিওরিগুলো আছে এবং থিওরি থেকে হচ্ছে যে বেসিক ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো কমপ্লিট করবো, এবং ক্লাসের মধ্যে আমি আরো অনেক অ্যাডভান্স লেভেলের এক্সট্রা ম্যাথ সলভ করাই দিব, ঠিক আছে? আজকে অবশ্য অলমোস্ট সবকিছু থিওরি কমপ্লিট হয়ে যাবে, আর যদি অল্প কিছু বাকি থাকে সেগুলো আমি ক্লাসের মধ্যে কমপ্লিট করে দিব। ওকে, তো আমি ফার্স্টে বললাম 3 এর জি নাম্বার। তো 3 এর জি হচ্ছে স্ট্রেট লাইনের একদম লাস্ট চ্যাপ্টারটা। আর এই চ্যাপ্টারের মধ্যে যদি আমি বলি একদম প্রথম দিকের বেসিক থিওরি কি আছে, একদম প্রথম দিকের বেসিক থিওরির কথা বলতে গেলে আমাদের যে থিওরিটার কথা মাথায় আসবে তা হচ্ছে দুইটি সমান্তরাল সরলরেখার মধ্যবর্তী লম্ব দূরত্ব। আমরা দেখি যে এর আগেও বিভিন্ন চ্যাপ্টারে আমরা এরকম কিছু ডিস্টেন্স বের করা শিখতাম, কিন্তু সেক্ষেত্রে আমাদেরকে ভিন্ন পন্থা অবলম্বন করা লাগতো, কারণ আমরা এই সূত্রটা জানতাম না। সো যেহেতু এখন আমরা এই সূত্রটার একটা আইডিয়া পেয়ে গেছি, আর এই চ্যাপ্টারের মধ্যে এই সূত্রটা নিয়ে কিছু ম্যাথও করা আছে, সো ডেফিনেটলি আমাকে এই চ্যাপ্টারটা ভালো মতো শিখতে হলে এই ফর্মুলাটা শিখতে হবে, বেসিক্যালি থিওরিটা শিখতে হবে। আর এই থিওরিটা ভালো মতো বুঝতে পারলে তুমি এই চ্যাপ্টারের মধ্যে এই থিওরি রিলেটেড যে কোনো অঙ্ক তুমি একা একা করতে পারবা, আমি বিশ্বাস করি এটা। আচ্ছা, তো চলো একটা কাজ করি, আমরা থিওরিটা দেখে ফেলি। সে এটা হচ্ছে দুইটা অক্ষ, এক্স অক্ষ ওয়াই অক্ষ, একটা সরলরেখা নিলাম, সেটা একটা সরলরেখা নাম দিই, ধরো নাম হচ্ছে এবি সরলরেখা। এরপর আমি একটা সরলরেখা নিচ্ছি, সেটা একটা সরলরেখা স্ট্রেট লাইন, এটার নাম হচ্ছে সিডি। তো কোশ্চেন হচ্ছে এই যে এবি আর সিডি সরলরেখা এরা কিন্তু পরস্পর সমান্তরাল ভাবে অবস্থান করতেছে। এখন একটা কাজ করি, এই এবি এবং সিডি এর মধ্যবর্তী যে লম্ব দূরত্বটা, এই দূরত্বটা ধরলাম হচ্ছে আমাদের ইএফ। ইএফ হচ্ছে লম্ব দূরত্ব, দুইটা সরলরেখার মধ্যবর্তী লম্ব দূরত্ব হচ্ছে এটা। এখন একটা কাজ করি, আমি আমার হিসাবের সুবিধার জন্য আমি ধরে নিই, জাস্ট সিম্পলি ধরে নিই যে এই যে সরলরেখাটা, আই মিন হচ্ছে এই যে এবি সরলরেখাটা, এই সরলরেখাটা সমীকরণ হচ্ছে ax প্লাস by প্লাস c1, সরি আমি একটু অন্য জায়গাতে লিখি এটা। সো এটার ইকুয়েশন হচ্ছে ax প্লাস by প্লাস c1 ইকুয়ালস টু 0, ঠিক আছে? তো এটা হচ্ছে আমার একটা ইকুয়েশন, তো একটা ইকুয়েশন পেয়ে গেলাম আমি। আর এই যে সিডি সরলরেখাটা আছে এটা কিন্তু আবার সমান্তরাল সরলরেখা। আমরা জানি যদি দুইটা রেখা পরস্পর সমান্তরাল হয় তাহলে এক্স এর সহগ ওয়াই এর সহগ সেম থাকে, জাস্ট থিটা চেঞ্জ হয়ে যায়। তো সেক্ষেত্রে কি হবে, আমাদের এরকম হবে ax প্লাস হচ্ছে by প্লাস হচ্ছে c2 ইকুয়ালস টু 0, ডান। তো এবার খেয়াল করো, এই হচ্ছে দুইটা ভিন্ন সরলরেখার সমীকরণ যারা কিনা পরস্পর সমান্তরাল ভাবে অবস্থান করতেছে। এখন একটা কাজ করি,
আমি ধরে নিই এই যে ই বিন্দুটা আছে, এই ই বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে x1, y1। ওকে, এখন দেখো এই যে এবি সরলরেখাটা তার উপরে কিন্তু এই বিন্দুটা অবস্থিত। যেহেতু এবি সরলরেখাটার উপর এই বিন্দুটা অবস্থিত, তার মানে এই বিন্দুটা এই সরলরেখাটাকে সিদ্ধ করে। তাহলে কি লেখা যাবে? লেখা যাবে হচ্ছে ax1 প্লাস হচ্ছে by1 প্লাস c1 ইকুয়ালস টু 0। এটা আমি লিখতেই পারি। ওকে ফাইন। এখন দেখো আরেকটা কথা, তা হচ্ছে এরকম, খুব ভালো মতো অবজার্ভ করতে হবে। এখানে আমরা যেটা বলতে চাচ্ছি বেসিক্যালি তা হচ্ছে এই ইএফ, দেখো এই যে ই থেকে এফ পর্যন্ত, ই এফ পর্যন্ত যে ডিস্টেন্সটা, যাকে আমি লম্ব দূরত্ব বলতেছি, যদি আমি এই ডিস্টেন্সটাকে কথার কথা পি ধরে নিই, তাহলে আমি বলতে পারবো এই পি সমান সমান ইএফ। তো কি আসতেছে তাহলে? এই পি সমান সমান আসবে হচ্ছে ইএফ, ইএফ সমান সমান হচ্ছে এই পি। আচ্ছা, ইএফ মানে কি? ই বিন্দু থেকে এফ বিন্দু পর্যন্ত ডিস্টেন্স। এখন দেখো এই হচ্ছে ই বিন্দু, যার ভ্যালু হচ্ছে x1, y1, আর এফ বিন্দু কিন্তু একটা সরলরেখার উপর অবস্থিত, যার সমীকরণটা হচ্ছে এই সরলরেখাটা। তো আমরা কিন্তু গত চ্যাপ্টারে, যেটা কিনা 3 এর এফ নাম্বার চ্যাপ্টার ছিল, সেখানে পড়ছিলাম একটা বিন্দু থেকে একটা সরলরেখার পর্যন্ত যে ডিস্টেন্স মানে লম্ব দূরত্ব, তা কিভাবে বের করতে হয় তা আমরা শিখছিলাম গত ক্লাসে, মানে গত ক্লাস মিনস গত চ্যাপ্টারে 3 এর এফ এ। তো সেটা জানি আমরা। তাহলে এই বিন্দু কি করব? এই সরলরেখাটার উপর বসবে, নিচে কি হবে? x এর সহগ y এর সহগ রুট হোল স্কয়ার হবে। তো এরপরে আমরা কাজ করব, তাহলে ef সমান সমান কত হবে? তাহলে লিখতে পারবো এখানে ax1 প্লাস হচ্ছে by1, আর সাথে কি হবে? প্লাস হচ্ছে c2। ঠিক আছে, আর নিচে কত হবে? নিচে হবে হচ্ছে রুট ওভার a স্কোয়ার প্লাস হচ্ছে b স্কোয়ার। ডান। এরপর আসি আমরা এখানে, দেখো এখানে আমরা লিখতে পারবো যে p সমান সমান নিচে কিন্তু আমাদের আছে হচ্ছে রুট ওভার a স্কোয়ার প্লাস b স্কোয়ার। আচ্ছা, ax1 প্লাস by1 সমান সমান c2। দেখো এইটুকুর মানে কিন্তু আলটিমেটলি আবার মাইনাস c1, মানে মাইনাস c1। তা আমি লিখতেই পারি এখানে। তো লেখা যাবে এখানে কত? মাইনাস c1, আর সাথে কত হবে তাহলে? সাথে হবে হচ্ছে c1 প্লাস হচ্ছে c2, রাইট? ওকে, এরপরে দেখো কি লিখবো আমরা? লিখতে পারবো হচ্ছে c2 মাইনাস হচ্ছে c1, আর নিচে রুট ওভার কত হবে এখানে? a স্কোয়ার প্লাস হচ্ছে b স্কোয়ার। ডান। তো এই হচ্ছে আমার পি এর মান। তো আসলে এই পিটাই কিন্তু ই বিন্দু থেকে এ বিন্দু পর্যন্ত লম্ব দূরত্বকে নির্দেশ করতেছে। অ্যাকচুয়ালি আমার তাহলে দুইটা সরলরেখার মানে সমান্তরাল সরলরেখার অবশ্যই মধ্যবর্তী লম্ব দূরত্বের যে ভ্যালু, তা কত হবে? দুই সরলরেখার যে ধ্রুবক টার্মটা আছে সেই টার্মগুলোর মাইনাস মানে বিয়োগ ফলের ভ্যালু, অবশ্যই সেটার মডুলাসের মান, কারণ হচ্ছে এটা তো একটা ডিস্টেন্স বোঝানো হচ্ছে, ডিস্টেন্সটা পজিটিভ হবে, আর নিচে রুট ওভার এক্স এর সহগ আর ওয়াই এর সহগের হোল স্কোয়ার। তো আমরা একটা রাফ ক্যালকুলেশন দেখলাম। এবার হচ্ছে আমরা একদম বেসিক থিওরিতে চলে যাই, বেসিক ফর্মুলাতে চলে যাই অ্যাকচুয়ালি, যেটা আমরা খাতায় অ্যাপ্লাই করবো পরীক্ষার খাতায়। সো দেখো লেখা আছে হচ্ছে একটা সমীকরণ ax প্লাস by প্লাস c1 সমান সমান 0 এবং ax প্লাস by প্লাস c2 সমান সমান 0। যদি রেখা দুটো পরস্পর সমান্তরাল হয় তাহলে তাদের মধ্যবর্তী যে ডিস্টেন্স বা দূরত্ব কত হবে? c2 মাইনাস c1 ডিভাইড বাই রুট ওভার a স্কোয়ার প্লাস b স্কোয়ার, অথবা লেখা যাবে c1 মাইনাস c2 রুট ওভার a স্কোয়ার প্লাস b স্কোয়ার। c1 হোক বা c2 হোক, আগে পরে লিখলে কোনো সমস্যা নেই, কারণ মডুলাস দেওয়া আছে, সবটা প্লাস হয়ে বের হয়ে আসবে। আচ্ছা, এটাকে আমরা ডিরেক্টলি বাংলা ভাষায় বলতে পারি, উপরে হচ্ছে ধ্রুবক দ্বয়ের অন্তর, নিচে হচ্ছে এক্স এর সহগ হোল স্কোয়ার প্লাস ওয়াই সহগ হোল স্কোয়ার। সো তোমরা অবশ্যই এই ফর্মুলাটা মাথায় রাখবা, কারণ এই ফর্মুলাটা তোমাদের সামনে অনেকবার লাগবে। ঠিক আছে, তো আমরা একটা ম্যাথ দেখবো এখন, এবং সেখান থেকে দেখবো যে আসলে কিভাবে আগের ফর্মুলাটার মাধ্যমে এই ধরনের অঙ্কগুলোকে সলভ করা যায়। বিশেষ করে এই জায়গায় আমি দুইটা সরলরেখা আঁকছি, আমি জানি না আসলে সরলরেখাগুলো সমান্তরাল কিনা। তো বলা হচ্ছে এরকম যে একটা সরলরেখা যার ইকুয়েশন কিনা 3x মাইনাস 2y সমান সমান 1 এবং 6x মাইনাস 4y প্লাস 9 সমান সমান 0, রেখা দুইটির মধ্যবর্তী লম্ব দূরত্ব নির্ণয় করো। তো এখান থেকে আগে আমাকে জানতে হবে যে আসলে রেখা দুইটা পরস্পর সমান্তরাল কিনা। যদি সমান্তরাল হয় তাহলে আমি সেখান থেকে আগের ফর্মুলাটা অ্যাপ্লাই করে লম্ব দূরত্বের মান খুব সহজে বের করতে পারবো। সো আগে আমি রেখাগুলো লিখে ফেলি। তো একটা রেখা হচ্ছে 3x মাইনাস 2y সমান সমান 1, সো লিখে রাখি আমি এখানে 3x মাইনাস 2y ইকুয়ালস টু 1। ডান। এটা হচ্ছে আমাদের প্রথম রেখা। সে ধরলাম এটা আমাদের 1 নাম্বার লাইন। আচ্ছা,
এবার সেকেন্ডটাতে আসি, কি বলা হচ্ছে 6x - 4y + 9 = 0। তাহলে লিখে ফেলি এখানে 6x মাইনাস হচ্ছে 4y, এরপর হচ্ছে +9 = কত 0, তাই না? এটাকে ধরলাম 2 নাম্বার লাইন বা 2 নাম্বার রেখা। খেয়াল করবা এই লাইনটা আর এই লাইনটা আসলে একই হবে যদি আমি একটা ছোট্ট কাজ করি। কি সেটা? সেই কাজটা হচ্ছে এই 1 কে আমি ভিতরে নিয়ে চলে যাই, তাহলে আমি লিখতে পারবো এখান থেকে কত -1 = 0। এটা আমার 1 নাম্বার লাইন, রাইট? তো এবার খেয়াল করে দেখো এখানে যে দুটো টার্ম আছে তার মধ্যে এই -1 মানে এই অংশটা আর এখান থেকে যে +1 এই অংশটা, এটা কিন্তু আসলে C1 আর এই C2 কে নির্দেশ করতেছে, তাই না? তো যেহেতু এরা C1 C2 কে নির্দেশ করতেছে, আমি কি করতে পারি এখন খুব সহজে ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি। আর আরেকটা কথা হচ্ছে এখানে কিন্তু আসলে C1 C2 নির্দেশ করলেও একটা সমস্যা হচ্ছে এরা সমান্তরাল কিনা তা আমি জানি না। তো সমান্তরাল হওয়ার শর্ত কি? ধ্রুবক পদগুলো ভিন্ন হবে কিন্তু x এর সহগ বা y এর যে সহগগুলো আছে তা কিন্তু কি হবে বলতো চেঞ্জ হয়ে যাবে, সরি সেম থাকবে তারা। তো এই জায়গায় কিন্তু আবার x এর সহগ y এর সহগগুলো সেম না, তো সেম করতে হবে। একটা কাজ করি আমি 2 নম্বর সমীকরণটাকে সম্পূর্ণটাকে 2 দিয়ে ভাগ করে ফেলি। তো ভাগ করলে কি আসতেছে এখানে আসতেছে হচ্ছে 3x - 2y প্লাস আসবে হচ্ছে 9/2 = 0 আসবে, এবং ধরে নিব এটা আমার 2 নম্বর সমীকরণ। ওকে, আর তখন এটা হবে আমার নতুন C2। তো আমি এবার ফর্মুলা বসাবো। এই 1 আর 2 নাম্বারের মধ্যে যে ডিসটেন্সটা আছে তা যদি d হয় তো লিখতে পারবো আমি এখানে উপরে ফর্মুলা C2 - C1। ওকে, আর নিচে কি √a² প্লাস হচ্ছে b²। ডান। এখন খেয়াল করবো C2 এর ভ্যালু কত? C2 এর ভ্যালু হচ্ছে 9/2 আর C1 এর ভ্যালু কত +1 আর নিচে কত আসবে √a এবং b। a এখানে 3, b এখানে 2, -2 স্কয়ার করলে 4 হয়ে যাবে, তার মানে আলটিমেটলি 9 প্লাস আসবে হচ্ছে 4। তো এখান থেকে কি লেখা যাবে? উপরে থাকবে হচ্ছে 11/2 আর এখানে থাকবে হচ্ছে 1/√13। এটাকে আমি আরো স্ট্যান্ডার্ড ওয়েতে রিপ্রেজেন্ট করতে পারি। আমি যদি হচ্ছে উপরে এবং নিচে দুই পাশে হচ্ছে √13 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে উপরে থাকবে হচ্ছে 11√13, নিচে থাকবে হচ্ছে 26। তো এই হচ্ছে আমার এই অঙ্কের অ্যান্সার। তো আই গেস সবাই খুব ভালো মতো বুঝতে পারছি অঙ্কটা, এবং এই অঙ্কটা বুঝতে কারো কোনো সমস্যা হয়নি। আর এটা হচ্ছে একদম বেসিক অঙ্ক, যেহেতু আমি ফার্স্টে বলছি থিওরি পড়াবো, তার সাথে আমি বেসিক অঙ্কগুলো পড়াবো। আর রুটস প্লাসের ক্লাসের মধ্যে আমি একটু স্মার্ট ম্যাথ যেগুলো আছে, একটু ডিফিকাল্ট টাইপের যে ম্যাথগুলো আছে সেগুলো সলভ করে দিব। ওকে, তো চলে যাচ্ছি আমরা পরের থিওরিতে। এটা আর একটা ইম্পর্টেন্ট থিওরি, সো তোমরা অনেকে এটাকে স্কিপ করে যাও, বাট স্কিপ করার কোনো কিছু নাই, খুব ছোট একটা থিওরি। আচ্ছা, কি বলছে দেখো, নির্দিষ্ট সরলরেখার একই অথবা বিপরীত পার্শ্বে বিন্দুর অবস্থান। ধরো তোমাকে একটা সরলরেখা দেওয়া থাকলো, তো ওই সরলরেখাটার একই পাশে কিছু পয়েন্ট দিল বা বিপরীত পাশে কিছু পয়েন্ট দিল। তো ধরো র্যান্ডম 5টা পয়েন্ট দিল, তো 5টা পয়েন্ট দিয়ে বললো যে এই 5টা পয়েন্টের মধ্যে কোন পাশে অবস্থিত, তারা কি একই পাশে অবস্থিত নাকি 5টার মধ্যে 3টা এক পাশে 2টা বিপরীত পাশে অবস্থিত, এরকম একটা কথা বলতে পারো তোমাকে বিভিন্ন কোশ্চেন দিয়ে। সো এই ধরনের কোশ্চেনগুলো সাধারণত এমসিকিউ পরীক্ষায় আসে, মানে এমসিকিউ পরীক্ষায় এমসিকিউ হিসেবে দেয়। অনেক সময় আবার বোর্ড পরীক্ষার মধ্যেও এই ধরনের কোশ্চেন দিয়ে থাকে, বিশেষ করে একদম একটা বড় অঙ্ক দিয়ে লাস্টের ছোট্ট একটা পার্টে এই ছোট্ট পার্টটা দিয়ে দেয়। তো তখন দেখা যায় স্টুডেন্টসরা প্রায় হচ্ছে এটাকে নিয়ে খুব ঝামেলায় পড়ে যায়। তো আমি আজকে এটাকে সলভ করে দিচ্ছি, আশা করা যাচ্ছে এটা দেখার পর তোমার আর কোনো কনফিউশন থাকবে না। ওকে, সো একটু খেয়াল করে দেখো, আমি এই জায়গায় একটা কাজ করছি। কি কাজ দেখো, আমি এই জায়গায় হচ্ছে ফার্স্টে একটা সরলরেখা আঁকছি স্ট্যান্ডার্ড হিসেবে, ধরে নিচ্ছি এই হচ্ছে আমার এই মেইন সরলরেখার স্ট্যান্ডার্ড সরলরেখা আমার, যেটা কিনা আমার হচ্ছে একটা বেস। তো এটাকে বেস ধরে নিলাম, নেওয়ার পর আমি দুইটা পয়েন্ট কল্পনা করতেছি, একটা হচ্ছে আমার পি পয়েন্ট এবং আরেকটা আমার কিউ পয়েন্ট। একইভাবে এই হচ্ছে পি পয়েন্ট আর এই হচ্ছে কিউ পয়েন্ট। ওকে, এখন এইখানে এই পি কিউকে আর বিন্দুটা বহিস্থভাবে বিভক্ত করছে, আর এখানে পি কিউকে আর পয়েন্ট অন্তস্থভাবে বিভক্ত করছে, এটা বইয়ের থিওরি অনুযায়ী। এবং সেখানে আমরা ধরে নিই যে k:1 ও রেশিওতে অন্তর্বিভক্ত করছে বা বহির্বিভক্ত করছে, হোয়াট এভার ইট ইজ। তো বইয়ের যে ভাষা আছে সেখানে এবং সেখানে যে থিওরিটাকে এক্সপ্লেন করা হয়েছে, আমার কাছে মনে হয়েছে সেটা আসলে একটু ঝামেলারই। অনেকে দেখা যায় পড়ার পরে মনে করে যে আরে এটা আসলে কি পড়তেছি, কিছু তো বুঝতেছি না।
তো সমস্যা নেই, আমি তোমাকে খুব সহজে বুঝিয়ে দিচ্ছি ব্যাপারটা। আশা করতেছি এটা দেখার পর তোমার এটা আর কোনো ঝামেলা মনে হবে না। সো সব খুব ভালো মতো খেয়াল করবা। এটা হচ্ছে আমার বেস, যেটা স্ট্যান্ডার্ড লাইন। তো এই লাইনটার দেখো, আমি যদি হচ্ছে আমার উপরের অংশটাকে কল্পনা করি, জাস্ট ধরে নিই আমরা যে উপরের অংশটা আমার পজিটিভ অংশ, জাস্ট কথার কথা আর কি, পজিটিভ অংশ, আর নিচের অংশটা আমার নেগেটিভ অংশ, জাস্ট কথার কথা। এখানে কে পজিটিভ কে নেগেটিভ এটা কিন্তু আসলে কোনো ইস্যু না, বাট ধরে নেওয়া, অ্যাজিউম করে নেওয়া। একইভাবে এখানেও সেম, উপরেরটা হচ্ছে পজিটিভ অংশ আর নিচেরটা হচ্ছে নেগেটিভ অংশ। ওকে, নেগেটিভ অংশ। সো এই পজিটিভ কেন ধরলাম বা নেগেটিভ কেন ধরলাম তার মিনিংটা আমি একটু পরে বুঝাই দিব তোমাকে। আচ্ছা দেখো, এই স্ট্যান্ডার্ড বা বেস যে লাইনটা আছে আমার, এই লাইনটার একই পার্শ্বে পি বিন্দুও অবস্থিত, আবার কিউ বিন্দুও অবস্থিত। দুইটা পয়েন্টই কিন্তু একই পার্শ্বে অবস্থিত। কিন্তু এই যে এই ক্ষেত্রে এই ফিগারে আমার যে বেস লাইনটা আছে, এই লাইনের এক পাশে পি অবস্থিত এবং অন্য পাশে কিউ অবস্থিত। তো এটা আসলে বোঝার ওয়েটা কি? বোঝার ওয়ে হচ্ছে, আমি যদি এই সরলরেখাটার সমীকরণের উপর ধরে নিচ্ছি, সরলরেখাটার সমীকরণ হচ্ছে এরকম, সে ax প্লাস হচ্ছে by প্লাস c সমান সমান 0। এখন যদি আমি এই সরলরেখাটার উপর এই পি বিন্দু আর এই কিউ বিন্দুর স্থানাঙ্কের মানগুলো বসায় দিই ইনপুট হিসেবে, তো আমি দেখব যে দুইটা মান হয় একই পাচ্ছি আমি, হয় আমি দুইটা মানই পাবো হচ্ছে প্লাস পজিটিভ, অথবা দুইটা মানই পাবো হচ্ছে নেগেটিভ। কথা বুঝতে পারছি কিনা? কিন্তু এই ফিগারের দিকে তাকালে দেখতে পারবো যে পি বিন্দু যদি এই সরলরেখাটার উপর বসানো হয়, সেই ক্ষেত্রে দেখা যাবে এমন হতে পারে পি বিন্দুর জন্য পেলাম হচ্ছে পজিটিভ আর এই কিউ বিন্দুর জন্য পেলাম হচ্ছে নেগেটিভ। তো আসলে আমি দেখব, যদি এমন হয় দুই বিন্দুতেই পজিটিভ আসলো, তার মানে দুইটা বিন্দু একই পার্শ্বে অবস্থিত। আবার যদি এমন হয় দুই বিন্দুই নেগেটিভ আসলো, তাও তার একই পার্শ্বে অবস্থিত। আবার যদি এমন হয় একটা পজিটিভ ভ্যালু একটা নেগেটিভ ভ্যালু আউটপুট হিসেবে আসতেছে, দ্যাট মিনস একটা হবে এক পাশে আর একটা কি হবে তার বিপরীত পাশে। এটা হচ্ছে বোঝার ট্রিক্স আর কি। তো আমরা এই সম্পর্কিত একটা ছোট্ট অঙ্ক দেখবো, তাহলে আর কনসেপ্টটা ভালো ক্লিয়ার হবে। চলো একটা অঙ্ক দেখি আমরা। আচ্ছা, দেখতে পাচ্ছি বোর্ডে একটা অঙ্ক দেওয়া আছে এবং এই অঙ্কটা হচ্ছে সরলরেখার বাচ্চা অঙ্কগুলোর মধ্যে একটা। ওকে, আচ্ছা তো অঙ্কটা পড়ি আমরা আগে। তো বলা হচ্ছে এ বিন্দু 2,5, বি বিন্দু হচ্ছে -1,3, বিন্দু দ্বয় 3x - 2y + 7 = 0 রেখার একই পার্শ্বে অথবা বিপরীত পার্শ্বে অবস্থিত কিনা তা নির্ণয় করো। খুব সুন্দর একটা কোশ্চেন। এরপরে বলা হচ্ছে কোন বিন্দুটি মূল বিন্দুর পার্শ্বে অবস্থিত। এটা লেস দেওয়া কোশ্চেন। আচ্ছা, আমি আগে একটা কাজ করব, আমি প্রথম পার্টটাকে করব, এরপরে সেকেন্ড পার্টটা করব। আচ্ছা, সরলরেখাটা কি দেখো, সরলরেখাটা হচ্ছে 3x - 2y + 7। সে এটা আমার র্যান্ডম একটা স্ট্রেট লাইন, এই সরলরেখা, এবং তার ইকুয়েশন দেওয়া আছে এখানে অলরেডি। সেটা হচ্ছে 3x - 2y + 7 = 0। ডান, নিলাম এটা। তো এখন এটা কাজ করব। এখন আমি হচ্ছে একটা পয়েন্ট নিব, সে একটা পয়েন্ট হচ্ছে এ, দেওয়াই তো আছে এখানে এ পয়েন্টটা। তো এই এ পয়েন্টটা হচ্ছে আমার 2,5 আর বি পয়েন্ট আছে সেটা আবার কত -1,3। তো আমি এই যে স্ট্রেট লাইনটা আছে, এই স্ট্রেট লাইনের উপর একবার এ বসাবো, আবার কি বসাবো বি বসাবো, রাইট? এ বসাবো একবার, আবার বি বসাবো একবার। যদি এ বসে তাহলে কি হয় বলতো? এ বসালে আমার সমীকরণটা এরকম আসতেছে, মানে ভ্যালুটা এরকম আসবে যে যদি এটা আমাদের লাইন হয়, সে এটা আমাদের হচ্ছে একটা লাইন, তো এটা আমাদের লাইন যদি এল হয়, তাহলে এল এর মধ্যে যদি আমি এই বিন্দুটা বসাই, সে ধরো এই এল এর মধ্যে আমি কি করবো, এই বিন্দুটা, সেটা কত, এ বিন্দু, সেটা হচ্ছে এল অফ এ। তাহলে কত আসবে, এক্স এর জায়গায় বসবে 2, তার মানে 3 × 2, এরপরে কি মাইনাস হচ্ছে 2 × y, কত আসবে 5 প্লাস হচ্ছে 7। তো এখান থেকে কত আসে 6 মাইনাস কত 10 প্লাস কত 7। তো এখান থেকে কত আসতেছে আলটিমেটলি আউটপুটটা। সো 6 7 কত হয় 13 - 10 কত আসে তাহলে 3। সো 3 অবশ্যই গ্রেটার দেন 0, আলটিমেটলি পজিটিভ আর কি। সো এখানে আসতেছে হচ্ছে পজিটিভ ভ্যালু আসতেছে কিছু একটা। তো আমি যদি এখন এই ক্ষেত্রে আবার যদি বি বসাই, মানে লাইনের মধ্যে যদি বি পয়েন্টটা বসাই, তাহলে কত আসবে 3 × বি কত -1,3, 3 × -1 -2 × 3 প্লাস হচ্ছে 7। তাহলে এখানে -3 মাইনাস কত আসবে এখানে 6 প্লাস কত আসবে 7। তো এখান থেকে কত আসতেছে
-9 + 7 মানে কত? -2, -2 অবশ্যই লেস দেন 0। তো আলটিমেটলি কত? এটা হচ্ছে নেগেটিভ, রাইট? নেগেটিভ। তো খেয়াল করে দেখো, একটা ভ্যালু আসছে পজিটিভ এবং আরেকটা ভ্যালু কি আসছে? নেগেটিভ আসছে। সো যেহেতু একই সরলরেখার উপর দুইটা বিন্দু বসানোর পর দেখা গেল তারা একই চিহ্ন বিশিষ্ট না, বিপরীত চিহ্ন বিশিষ্ট, দ্যাট মিনস তারা ওই সরলরেখার রেসপেক্টে অপোজিট পাশে অবস্থিত। সো একটা বিন্দু যদি এই পাশে থাকে, আরেকটা কই থাকবে? অপোজিট পাশে থাকবে। সো আমার কোশ্চেনটা ছিল রেখার একই পাশে অথবা বিপরীত পাশে অবস্থিত। আনসারটা কি হবে? অবশ্যই বিপরীত পাশে অবস্থিত হবে। এরপর বলা হচ্ছে কোন বিন্দুটি মূল বিন্দুর পাশে অবস্থিত। সো কোনটা আবার, মানে এই একটা পয়েন্ট ছিল, এই একটা পয়েন্ট ছিল, সো কোনটা আবার মূল বিন্দুর পাশে অবস্থিত। সো যদি মূল বিন্দু এইখানে হয় অথবা এখানে হয়, তো কোনটা আসলে মূল বিন্দুর সাথে আছে আর কি, মূল বিন্দু যে সাইডে থাকার কথা সেই সাইডে আছে। তো আমরা একটা কাজ করব, এই সরলরেখাটার উপর আবার মূল বিন্দুও বসায় দিই। আর কি বাকি রাখলাম বলো? আচ্ছা, মূল বিন্দু তাহলে কি হবে? লাইন, এই লাইনটার উপর কি বসাবো? 0 0 বসাবো, অরিজিন মূল বিন্দু যেটা। তাহলে কত হবে? 3 × 0 - 2 × 0 প্লাস কত? 7। আনসারটা 7 আসবে অবশ্য। তো এটা কিন্তু একটা পজিটিভ ভ্যালু, গ্রেটার দেন 0। তো যেহেতু এটা পজিটিভ, এটা পজিটিভ ছিল, সো এই বিন্দুটার ক্ষেত্রে পজিটিভ ভ্যালু আসে, মূল বিন্দুর ক্ষেত্রে পজিটিভ ভ্যালু আসে। সো অবশ্যই ক্লিয়ার হয়ে বলা যাচ্ছে যে এই বিন্দুটা আর মূল বিন্দুটা কি? একই পাশে অবস্থিত। তার মানে যে পাশে এই বিন্দুটা অবস্থিত ঠিক একই পাশে মূল বিন্দুটা অবস্থিত এই সরলরেখাটার রেসপেক্টে। আচ্ছা, আমরা এখন চলে যাচ্ছি আমাদের পরের থিওরিতে। খুবই চমৎকার থিওরি একটা, এবং সম্পূর্ণ সরলরেখার মধ্যে একটা, বস থিওরির মধ্যে একটা। আচ্ছা, তো যেহেতু আমি আগেই অনেক ডিটেলস পড়ায় দিয়ে আসছি তোমাদেরকে, আমি এটা নিয়ে খুব বেশি কথা বলবো না। আমি হচ্ছে সামনের দিকে আগাবো খুব স্পিডে এবং দেখাবো যে আসলে কি কি কন্ডিশন আসতে পারে। বলা হচ্ছে অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ। এটা মানে কি আসলে? ধরো আমি ধরলাম এই একটা সরলরেখা, তো এটার নাম হচ্ছে a1x + b1y + c1, এটা র্যান্ডম স্ট্রেট লাইন। এই হচ্ছে আমার আরেকটা স্ট্রেট লাইন যার ইকুয়েশন হচ্ছে a2x + b2y + c2 = 0। এখন এই দুইটা সরলরেখার যে মধ্যবর্তী কোণ, তারা যদি সমান্তরালে থাকতো, কোণ হতো 0। যদি সমান্তরালে থাকতো, এই যে তাদের মধ্যবর্তী যে কোণ, যদি সেটা থিটা হয়, সেটা হতো 0 ডিগ্রি, রাইট? যদি সেই কোণ থিটার মান হতো 90 ডিগ্রি, তাহলে কি হইতো? তারা পরস্পর লম্ব হইতো, লম্ব। কিন্তু যদি সমান্তরাল না হয়, লম্ব না হয়, সেই ক্ষেত্রে আরো দুইটা ভিন্ন ধরনের কোণ উৎপন্ন করা সম্ভব। একটাকে বলা হয় স্থূলকোণ, আর একটাকে কি বলা হয়? সূক্ষ্মকোণ। সো আমি দেখব এখান থেকে যদি আমি একটা সূক্ষ্মকোণ পাই, অবশ্যই এই জায়গাতে আমি একটা স্থূলকোণ পাবো। সূক্ষ্মকোণ মানে কি? 90 ডিগ্রি থেকে ছোট একটা কোণ, আর স্থূলকোণ কি? 90 ডিগ্রি থেকে বড় একটা কোণ। তো আমি এখন এমন একটা সরলরেখা আঁকবো যে কিনা এই সূক্ষ্মকোণকে দুই ভাগে ভাগ করে ছেদ করে চলে যায়, অথবা ওই সরলরেখাটা স্থূলকোণকে সমান দুই ভাগে ভাগ করে সমদ্বিখণ্ডিত করে চলে যায়। যদি আমি এই সূক্ষ্মকোণকে যে সরলরেখাটা ছেদ করে চলে গেল তার সমীকরণটা কি? তাকে বলা হবে সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ। আর যদি আমি স্থূলকোণের ক্ষেত্রে সেটা আঁকি, তাকে কি বলা হবে? স্থূলকোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ। বুঝছো? তো আমি একে ফিগারটা আঁকা দিই। আচ্ছা, এটাকে বলা হবে কি তাহলে? আমার এই ফিগারের জন্য কি বলতো? স্থূলকোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ। আবার ধরো আমি যদি হচ্ছে একটা কাজ করি, এভাবে ফিগারটা নেই, এটা কি হবে? সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ। খুব ভালো মতো বুঝতে পারছি সবাই? আচ্ছা, তো কথা হচ্ছে এরপর আমি কি করব? তো সমদ্বিখণ্ডকের সমীকরণ, এটাও সমদ্বিখণ্ডকের সমীকরণ, এটা সমদ্বিখণ্ডকের সমীকরণ, তাহলে এই অঙ্কটা কেন দেওয়া হয়েছে আসলে? আচ্ছা, এই অঙ্কটা দেওয়ার কারণ হচ্ছে যে তোমাকে ফার্স্ট অফ অল দেখাইতে হবে সমদ্বিখণ্ডকের সমীকরণ কিভাবে বের করা যায়, এবং পরের কোশ্চেন যেটা, সেটা একটু অনেক একটা ঝামেলা মনে হয়, বাট ঝামেলা আজকে ক্লাসে পড়ার মনে হবে না। সেটা হচ্ছে যে এই সমদ্বিখণ্ডক আর এই সমদ্বিখণ্ডক দুইটা সমীকরণই অ্যান্সারে চলে আসে, কিন্তু কোনটা অ্যাকচুয়ালি সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ এবং কোনটা অ্যাকচুয়ালি স্থূলকোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ, তা অনেকে বোঝে না বা অনেকে পারে না। সো আমি এই জিনিসটা ক্লিয়ার করার চেষ্টা করবো আজকে। খেয়াল করো, এটার জন্য আমি একটা থিওরি প্রুফ করব। ধরে নিচ্ছে একটা পয়েন্ট, সেটা কিনা এই সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডকের উপর অবস্থিত, সে এটার নাম হচ্ছে পি বিন্দু x, y। তো যেহেতু সে একটা সমদ্বিখণ্ডক, তার মানে
এই জায়গাটা বিন্দু নিলে এই বিন্দু থেকে এই রেখা, যেহেতু কোণটাকে সমান দুই ভাগে ভাগ করে ফেলছে, সো এই বিন্দু থেকে এই রেখা এবং এই বিন্দু থেকে এই রেখা উভয় রেখার যে ডিসটেন্স তা হচ্ছে সমান। তো এটা কাজ করি আমি, এখন এই পি থেকে এই রেখার উপর একটা লম্ব দূরত্ব নিলাম, আবার এই পি থেকে এই রেখার উপর একটা লম্ব দূরত্ব নিলাম। তো নেওয়ার পর আমরা এখন সহজে এই বিন্দু থেকে এই সরলরেখার লম্ব দূরত্বের সমীকরণ জানি, আবার এই বিন্দু থেকে এই সরলরেখার উপর লম্ব দূরত্বের সমীকরণ জানি, তা বসাই দিতে পারবো। তো দেখি কত আসে সেটা। তো এটা এরকম আসবে, দেখো সবাই খেয়াল করবো। আগে আমি এটা থেকে ওইটারটা বের করি। তো আসবে হচ্ছে এখানে a1x, তো এখানে আসবে হচ্ছে, কালারটা চেঞ্জ করি, তো এখানে আসবে হচ্ছে a1x প্লাস আসবে হচ্ছে b1y প্লাস আসবে হচ্ছে c1, এটা মডুলাসের ভ্যালু আসবে, মডুলাস আসবে, আর নিচে আসবে হচ্ছে রুট ওভার a1 স্কোয়ার প্লাস হচ্ছে b1 স্কোয়ার। ঠিক আছে, ওকে। আবার দেখো এই বিন্দু থেকে এই সরলরেখার ডিসটেন্স বের করা হয়ে গেছে। আবার অবশ্যই এই বিন্দু থেকে এই সরলরেখার ডিসটেন্সটা বের করতে হবে। তা কত হবে? তা হবে হচ্ছে মডুলাস অফ a2x প্লাস হচ্ছে b2y প্লাস হচ্ছে c2 রুট ওভার কত আসবে এখানে a2 স্কোয়ার প্লাস হচ্ছে b2 স্কোয়ার। এবং অবশ্যই এই ডিসটেন্স এবং এই ডিসটেন্স কি, বোথ আর ইকুয়াল, রাইট? ইকুয়াল, তার মানে এটা সমান সমান এটা হবে। তো আমি এই ফিগার, এই জিনিসটাই জাস্ট আমি এখানে লিখে রাখছি, দেখো পরের চিত্রে। তো পরের চিত্রটা দেখো, সবাই খেয়াল করো, এই যে এই ফিগারটা দেখো, এখানে আমি সিম্পলি ওই আগের ইকুয়েশনটা সম্পূর্ণটা লিখে রাখছি। তো যদি আমি এক্ষেত্রে উপরের দিকে মডুলাসটাকে উঠাই দিতে চাই, তাহলে দেখা যাবে সমীকরণটা ঠিক এরকম হবে। এটা, হ্যাঁ, আর মাঝখানে একটা প্লাস মাইনাস বসবে, খুব ভালো মতো খেয়াল করতে হবে। এই জায়গাতে একটা ছোট ট্রিক্স আছে। ট্রিক্সটা হচ্ছে, এই জায়গায় যে দুইটা প্লাস মাইনাস আসলো, মানে প্লাস ধরে একটা ইকুয়েশন পাবা, আবার মাইনাস ধরে একটা ইকুয়েশন পাবা। তো কোশ্চেনটা হচ্ছে এরকম যে তুমি প্লাস ধরলে সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক পাবা নাকি মাইনাস ধরলে সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক পাবা, খুবই কনফিউজিং একটা ইস্যু। তো এটার জন্য সাধারণত একটা শর্টকাট আমরা পড়ি, এটা প্রুফ আছে অবশ্য, তোমাদের বইয়ে একটা প্রুফ আছে, সেটা খুব ভালোভাবে দেওয়া নাই, বাট ওটা নিয়ে খুব আপাতত মাথা না ঘামালেও চলবে। যেটা আমি বুঝাচ্ছি সেটাকে বোঝো। সেটা হচ্ছে প্লাস এবং মাইনাস সমৃদ্ধ একটা সমীকরণ। এখন প্লাস ধরলে সূক্ষ্মকোণ আসবে না স্থূলকোণ আসবে তা আমি জানি না। তো এটার বোঝার উপায় হচ্ছে, আমি দুইটা সরলরেখা, বিশেষ করে কিছুক্ষণ আগে যে সরলরেখাটা আমি আঁকছিলাম, এই সরলরেখাটা খেয়াল করো সবাই, এই সরলরেখা এবং এই সরলরেখা, ও এই যে এই সরলরেখাটা এবং এই সরলরেখা উভয়ের মধ্যে আমার একটা সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক, একটা হচ্ছে স্থূলকোণের সমদ্বিখণ্ডক। এখন আমি যে দুইটা সরলরেখার, এই সরলরেখা আর এই সরলরেখার ছেদবিন্দু তো আসলে একটা সূক্ষ্মকোণ একটা স্থূলকোণ। এখন এই সরলরেখা এবং এই সরলরেখার যে এক্স ওয়াই সহগগুলো আছে, তাদের হেল্প নিয়ে বের করব যে আসলে কোনটা সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক এবং কোনটা স্থূলকোণের সমদ্বিখণ্ডক। একটু ট্রিক্স খাটায় চলো। তো দেখো এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি 1 নম্বর সরলরেখায় কি আছে, a1 আছে, 2 নম্বর সরলরেখায় a2 আছে, আবার 1 নম্বর সরলরেখা হচ্ছে b1 আছে, 2 নম্বর সরলরেখায় b2 আছে। a1 a2 b1 b2 কে যোগ করলে যদি এই মানে গুণফল প্লাস যোগফলের যে ভ্যালুটা তা হচ্ছে গ্রেটার দেন 0, আই মিন হচ্ছে পজিটিভ কোনো ভ্যালু আসে, তাহলে অবশ্যই ধরে নিতে হবে প্লাস ধরে যে সমীকরণটা পাবা তা হবে হচ্ছে স্থূলকোণ, আই মিন গ্রেটার দেন হচ্ছে, এবং সেই কোণটা কি আসবে, গ্রেটার দেন 90 ডিগ্রি আসবে আর কি, ওকে। আর মাইনাস ধরে কি পাবা, তাহলে মাইনাস ধরে পাবা হচ্ছে লেস দেন 90 ডিগ্রি বা হচ্ছে সূক্ষ্মকোণ। ফাইন, হয়ে গেল। সো আমাদের এই দুটো পার্ট কমপ্লিট, ডান।
এখন আসি হচ্ছে অপোজিট। তো অপোজিটটা কি? এমনও তো হতে পারে যে এই দুইটাকে যোগ করলে যোগফলটা নেগেটিভ আসছে। নেগেটিভ মানে কি? নেগেটিভ মানে হচ্ছে লেস দেন জিরো। তো লেস দেন জিরো হলে কি হবে? লেস দেন জিরো হলে লেস দেন জিরো হওয়া মানে হচ্ছে নেগেটিভ হওয়া। তখন আমি আবার কি করব? নেগেটিভকে ধরে যে সমীকরণটা পাবো সেটা হবে আমার স্থূলকোণ, আর পজিটিভকে ধরে কি পাবো? সূক্ষ্মকোণ। মোট কথা এটা যা হবে তাকে ধরে পাবো স্থূলকোণ, আর এটা যা হবে না তার মানে হবে না মানে কি? অপোজিটে। তো অ্যাকচুয়ালি অপোজিটে হবে আমার কি? সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ। আচ্ছা, আমরা একটা কাজ করবো এখন, শর্তগুলো চেক করি, সবাই খেয়াল করবো। দেখো, এই একটা লাইন এবং এই একটা লাইন। এখন এই লাইন আর এই লাইনের মধ্যে a1 a2 প্লাস b1 b2 যদি গ্রেটার দেন জিরো হয়, মানে জিরো থেকে বড় মানে কি? পজিটিভ কিছু একটা ভ্যালু। পজিটিভ যদি হয় তাহলে প্লাস ধরে সমীকরণে প্লাস ধরে কি পাবো আমি? স্থূলকোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ। দেখো আমি এখানে প্লাস ধরছি, প্লাস ধরে কি পাইছি? আমি এখানে স্থূলকোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ পাইছি। আর একই কন্ডিশনে মাইনাস ধরে কি পাবো আমি? সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ। যদি অপোজিটটা হয়, এই দুটা যোগফল যদি লেস দেন জিরো বা নেগেটিভ হয়, তাহলে নেগেটিভ হলে আমি এখানে নেগেটিভ ধরে পাবো হচ্ছে স্থূলকোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ। আর একটা থাকে বাকি পজিটিভ, তাহলে পজিটিভ ধরে কি পাবো আমি? সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ। তো এই হচ্ছে আমার চারটা কন্ডিশন দেখা যাবে সামনে প্রায় লাগবে, বাট তুমি যদি কষ্ট করে প্রথম দুইটাকে মাথা রাখো, এই যে এইটা এবং এটা একটা মাথা রাখলে হবে। এটা স্থূলকোণ হলে এটার অপোজিটটা সূক্ষ্মকোণ। একইভাবে মাইনাস আসলেও সেম, মাইনাস আসলে হচ্ছে মাইনাসকে ধরে স্থূলকোণ পাবা, আর প্লাসকে ধরে কি পাবা? সূক্ষ্মকোণ পাবা। ওকে, আচ্ছা, এখন আমরা একটা অঙ্ক দেখব এবং চেক করব যে আসলে সেই ক্ষেত্রে স্থূলকোণের সমদ্বিখণ্ডক বা সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডকের যে সমীকরণগুলো তা কেমন হয় আসলে। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছি একটা ম্যাথ, তা হচ্ছে 3x - 4y = 2 এবং 4x - 3y + 1 = 0 রেখাদ্বয়ের মধ্যবর্তী সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ নির্ণয় করো। তো এখানে আমার প্রধান যে কাজ তা হচ্ছে আগে সমীকরণটা লিখে ফেলা, রাইট? তো সমীকরণটা কি ছিল? সমীকরণটা ছিল হচ্ছে এরকম যে a1x + b1y + c1 / √a1² + b1² = প্লাস মাইনাস কিছু একটা আসবে আর কি। তো আগে ওটা লিখে ফেলি আমি। তো সমীকরণটা কি আসছে এখানে? 3x - 4y - 2 এখানে √ কত? 9 প্লাস হচ্ছে 16 = প্লাস মাইনাস থাকবে এখানে। এখানে কি থাকবে? 4x - 3y + 1 আর নিচে কত? √16 প্লাস হচ্ছে 9। অবশ্যই কি থাকবে এখানে? একটা প্লাস মাইনাস থাকবে, প্লাস মাইনাস। ডান। তো আমার টার্গেট তো এটাই আসলে, যে প্লাস ধরে বা মাইনাস ধরে কোনটাকে ধরে আমি কি পাবো? কোনটাকে ধরে আমি সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক বা স্থূলকোণের সমদ্বিখণ্ডক পাবো। খেয়াল করবা, আমার টার্গেটটা ছিল কি বের করা? a1 a2 প্লাস হচ্ছে b1 b2 বের করা। তো দেখি এটা আসলে ভ্যালুটা কত আসে। এটার ভ্যালু আসবে হচ্ছে, তো দেখি চেক করি এখানে সমান কত আসে। a1 কত? a1 এখানে হচ্ছে 3, a1 3 ইন্টু a2 কত? এখানে 4 লিখলাম, মাঝখানে একটা প্লাস। b1 কত? এখানে -4 আর b2 কত? এখানে -3। ওকে, তো দেখো এটার যে ভ্যালুটা তা কত আসে? তা আসে হচ্ছে 3 4 12 + 12 12 24। এটা অবশ্যই গ্রেটার দেন 0। তো যেহেতু এটা পজিটিভ ভ্যালু আসছে, পজিটিভ আসছে, তো এদের যোগফল পজিটিভ হলে পজিটিভকে ধরে কি পাই আমরা? স্থূলকোণ। কোশ্চেনে চাওয়া হয়েছে রেখাদ্বয়ের মধ্যবর্তী সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ কত। সো এখানে পজিটিভ ধরলে আমি পাবো স্থূলকোণ, বাট আমার চাওয়া হয়েছে সূক্ষ্মকোণ, তার মানে নেগেটিভ ধরে আমি যা পাবো তাই আমার কি হবে বলতো? সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ। সো আমাকে এই ক্ষেত্রে প্লাসকে বাদ দিতে হবে। তো যদি আমি প্লাসকে বাদ দিই তাহলে আমি একটা নতুন ইকুয়েশন পাবো, সেটা শুধু মাইনাসকে ধরে। তাহলে কি আসবে বলো? এখানে থাকবে হচ্ছে 3x - 4y - 2 = -4x প্লাস হচ্ছে 3y - 1। ডান। এবার খেয়াল করে দেখো, ছিল 3x, এবার সেটা চলে আসবে এখানে, তাহলে কি হবে? 7x আর থাকবে কত? -3y
-1 ইকুয়ালস টু কত 0 হয়ে গেল। সো এই হচ্ছে আমার বেসিক ইকুয়েশন এবং এটাই হচ্ছে আমার অ্যাকচুয়ালি এই সরলরেখা এবং এই সরলরেখা যে সূক্ষ্মকোণ উৎপন্ন করে সেই সূক্ষ্মকোণকে যে সরলরেখাটা সমদ্বিখণ্ডিত করে তার সমীকরণ। বোঝা গেছে? তাহলে আমরা খুব ভালো মতো বুঝতে পারছি। আচ্ছা, এখন অনেকে বলতে পারো যে ভাইয়া তাহলে এটা কি অন্য কোনো ওয়েতে বোঝা যায় কিনা? হ্যাঁ, অবশ্যই বোঝা যায়। তো ধরো এই একটা সরলরেখা আর এই একটা সরলরেখা, এটা তো স্থূলকোণ, বুঝতে পারতেছো, এটা সূক্ষ্মকোণ। তো যদি আমি এই জায়গায় একটা সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক আঁকেছি, এটা সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক, তো কি করবা? তুমি যদি এটাকে লাইন 1 ধরো, লাইন 2 ধরো, আর যদি এটা আমাদের মেইন লাইনটা হয়, কথার কথা L3 হয় এটা, তাহলে দেখা যাবে তুমি এই কোণটা, এই যে এই কোণটা অথবা এই কোণটা, জানি না কেন, এই কোণটা মানে এই কোণটা আর এই কোণটা অবশ্যই সমান সমান আসবে, কারণ সমদ্বিখণ্ডিত করে গেছে। এবং অবশ্যই এই কোণ কখনো 45 ডিগ্রির থেকে বড় হবে না এবং 45 ডিগ্রি সমান হবে না, তার থেকে ছোট হবে, রাইট? তার এখানে কত আসবে? এখানে আসবে হচ্ছে তোমার লেস দেন, মানে এই যে এটা যদি থিটা হয়, এটাও থিটা হয়, তো থিটা সমান, তার মানে থিটা সবসময় কি আসবে? লেস দেন 45 ডিগ্রি। সো এই হচ্ছে আমার এখানকার ভ্যালু। তাহলে তুমি কি করবা? তাহলে লাইন 1 এর ঢাল বের করবা, লাইন 3 এর ঢাল বের করবা, দুই ঢালের মধ্যবর্তী ঢাল দুটো জানা থাকলে তাদের মধ্যবর্তী কোণ জানা যায় এবং সেই কোণটা আসবে অবশ্যই কত? 45 এর থেকে কম। সো এই হচ্ছে আমার এই কোশ্চেনটার অ্যান্সার। তুমি এভাবে ফিল করতে পারো অঙ্কটাকে। বোঝা গেছে? সো আমি তোমাকে একদম রিয়েল লাইফ একটা এক্সাম্পল দিয়ে দিলাম। তারপর একইভাবে তুমি এটা করতে পারো, যদি তুমি চাও যে না আমি সূক্ষ্মকোণ না আমি স্থূলকোণটা বের করবো, তাহলে কেমন হবে সেটা এভাবে যাবে। আর সেভাবে গেলে অবশ্যই এখানে থিটা আসবে, θ1, বা এখানে θ1 যদি আসে, এই θ1 আবার কি হবে? θ1 অবশ্যই কি হবে? গ্রেটার দেন 45 ডিগ্রি হবে। কারণ আমরা জানি যে এই স্থূলকোণ যেটা, এই যে θ1 প্লাস θ1, দুই θ1 এর যোগফল অবশ্যই কার থেকে বড় বলো তো? 90 ডিগ্রি থেকে বড়। অবশ্যই এই প্রত্যেকটা θ1 একা কি 45 এর থেকে বড় হবে। এই হচ্ছে কন্ডিশন। ওকে, তো অ্যান্সারটা দেখে রাখো সবাই। 7x - 7y - 1 ইকুয়ালস টু কত? 0। ডান। আচ্ছা, আমরা এখন একটা নতুন জিনিসের সাথে পরিচিত হব। তো জিনিসটা হচ্ছে প্রতিচ্ছবি। তো আসলে আমরা প্রায় যখন আয়নার সামনে দাঁড়াই তখন আমরা নিজেদের প্রতিচ্ছবি দেখি, তো আসলে বা ইমেজ দেখি আর কি আসে অ্যাকচুয়ালি। তো একটা সমতল দর্পণে যদি আমি দাঁড়াই, তো মনে হয় যে আমি হয়তো বা দর্পণের সামনে দাঁড়ায় আছি, মানে দর্পণটার মধ্যে আমার ফেস দেখা যাচ্ছে, এটা আমরা মনে করি অ্যাকচুয়ালি। কিন্তু সমতল দর্পণের মানে কাহিনীটা হচ্ছে, তুমি যদি এই জায়গায় একটা সমতল দর্পণ বা একটা মিররের সামনে দাঁড়াও, তুমি ঠিক যতটুকু ডিস্টেন্স, মানে তোমার যে ডিস্টেন্সটা তা যদি কথার কথা ডি হয়, দেখা যাবে ঠিক ওই মিররের পিছে একই রকম ডি ডিস্টেন্সে যাওয়ার পর তুমি তোমার অ্যাকচুয়াল যে ইমেজ তা দেখতে পারবা। তার মানে এই ডিস্টেন্সটা মিররের সামনে তুমি ঠিক যতটুকু ডিস্টেন্সে দাঁড়াবা, মিররের পিছে ঠিক ততটুকু ডিস্টেন্সে তোমার ইমেজ যেটা হচ্ছে আমরা বলি প্রতিচ্ছবি, সেটা তুমি পাবা। সো এরকম কনসেপ্ট দিয়ে আমাদের বইয়ে সরলরেখার ক্ষেত্রে কিছু ম্যাথ দেওয়া আছে। তো এরকম জিনিসগুলোকে আমরা হচ্ছে বিশেষ করে হচ্ছে প্রতিচ্ছবি একটা পার্ট আছে অ্যাকচুয়ালি, সেই পার্টে ফেলে দিই। তো দেখা লেখা আছে হচ্ছে প্রতিচ্ছবি। তো প্রতিচ্ছবির ক্ষেত্রে আমরা বলি হচ্ছে ইমেজ। আর এরকম প্রতিচ্ছবির ম্যাথগুলা সাধারণত বেসিকলি আমরা 4টা ভাগে ভাগ করতে পারি। তার মধ্যে একটাকে বলা হবে তোমার হচ্ছে বিন্দুর সাপেক্ষে বিন্দুর প্রতিচ্ছবি। ঠিক আছে, দেখো লেখা আছে এখানে নির্দিষ্ট বিন্দুর সাপেক্ষে বিন্দুর প্রতিচ্ছবি। এটা আবার কি জিনিস খুব ভালো মতো খেয়াল করবা। ধরো সে এটা একটা পয়েন্ট, নাম দিলাম এটা হচ্ছে এ পয়েন্ট। তো এই হচ্ছে আরেকটা পয়েন্ট, বললাম সেটা হচ্ছে বি পয়েন্ট, রাইট? বি পয়েন্ট। এই হচ্ছে এ থেকে বি এর ডিস্টেন্স। তো আমি লিখে রাখলাম এটা। এখন তোমাকে কোশ্চেন করা হচ্ছে, যদি এটা এ হয় এটা বি হয়, তাহলে বি বিন্দুর সাপেক্ষে এ বিন্দুর প্রতিচ্ছবি বা ইমেজ আমি কোথায় পাবো? তো সেটা অবশ্যই যদি আমি বি বিন্দুর সাপেক্ষে এ বিন্দুর ইমেজ কল্পনা করি, তাহলে বি বিন্দুটাকে আমার একটা মিরর কল্পনা করতে হবে। এটা মিরর কল্পনা করতে হবে। তো আমরা কি জানি, যদি এটার সাপেক্ষে এটার প্রতিচ্ছবি পেতে চাই, তাহলে অবশ্যই এ বি থেকে এ বিন্দুর যে ডিস্টেন্স তা যতটুকু হবে, অবশ্যই এ বি থেকে ওই প্রতিচ্ছবির ডিস্টেন্সটাও সমান দূরত্বই হবে। তাহলে আমি এই কি করব, এখান থেকে একটু ডিস্টেন্স নিব, সমান নিব অবশ্য,
একটু বড় হতে পারে, এটা সমস্যা নেই, একটু মেপে নিবা তোমরা। যদি এটা সি বিন্দু হয় তাহলে অবশ্যই আমি বলতে পারবো যে এইটুকু ডিস্টেন্স, কথার কথা, যদি আমার 10 মিটার হয় অবশ্যই এটাও কি হবে 10 মিটারই হবে। এটা হচ্ছে অ্যাকচুয়াল রেজাল্ট আর কি, সমতল দর্পণের ক্ষেত্রে অবশ্য। সো ডান, দেখো খেয়াল করো তাহলে। এখন যদি আমার কোশ্চেনে দেওয়া থাকে বি বিন্দু এবং তার স্থানাঙ্ক দেওয়া থাকে ধরো হচ্ছে x2, y2, আর এর যে স্থানাঙ্ক দেওয়া থাকে হচ্ছে x1, হচ্ছে y1, এবং তোমাকে যদি সি বিন্দুর স্থানাঙ্ক বের করতে বলে এবং সেটা যদি হয় কথার কথা x3, y3, তাহলে অবশ্যই তুমি এই বিন্দু জানো আর এই বিন্দু জানো, এটা জানো না, রাইট? এটা জানো না, তো এটা জানো না, তো তাহলে কি করবা? তাহলে তুমি মধ্যবিন্দুর এই বিন্দু আর এই বিন্দুর মধ্যবিন্দু হচ্ছে এই বিন্দু, সেই কনসেপ্ট অ্যাপ্লাই করে খুব সহজে তুমি x3 এবং y3 এর মান পেয়ে যেতে পারবা। সো ডান। এটা কি ছিল? নির্দিষ্ট বিন্দুর সাপেক্ষে বিন্দুর প্রতিবিম্ব। সেখানে নির্দিষ্ট বিন্দু হচ্ছে এই বিন্দুটা, তার সাপেক্ষে আমি যদি হচ্ছে এই বিন্দুটা প্রতিচ্ছবি পেতে চাই সেটা কি হবে বলো? ওই বিন্দুটা হবে। আচ্ছা, চলে যাচ্ছি পরের অঙ্কে। দেখো লেখা আছে নির্দিষ্ট অক্ষরেখার সাপেক্ষে বিন্দুর প্রতিচ্ছবি। তার মানে আমি এতক্ষণ পড়লাম হচ্ছে বিন্দুর সাপেক্ষে বিন্দু, পড়তেছি কি এখন রেখা, বাট অক্ষরেখা। এরপরে শিখবো রেখা। সো অক্ষরেখার সাপেক্ষে বিন্দুর প্রতিচ্ছবি। খেয়াল করো, ধরে নিচ্ছি আমি দুইটা অক্ষরেখা, একটাকে বলতেছি হচ্ছে আমি এক্স অক্ষরেখা এবং আরেকটাকে বলতেছি ওয়াই অক্ষরেখা, ঠিক আছে? তো আমি একটা কাজ করলাম, তো কাজটা হচ্ছে নাম দিলাম, এটা আমার এক্স অক্ষরেখা এবং এটা হচ্ছে আমার ওয়াই অক্ষরেখা। অলরাইট, একটা পয়েন্ট নিই আমরা, ধরলাম এই একটা পয়েন্ট, সেটা কত ধরলাম হচ্ছে 3,4, ওকে 3,4। তো যদি এটা 3,4 হয় তাহলে এই বিন্দুটার যদি কোশ্চেন করা হয় এক্স অক্ষের সাপেক্ষে, খেয়াল করবা এক্স অক্ষের সাপেক্ষে, মানে আমি যদি এক্স অক্ষকে আমি একটা তার হচ্ছে একটা মিরর কল্পনা করি, এক্স অক্ষের সাপেক্ষে তার প্রতিবিম্ব বা সরি প্রতিচ্ছবি কোথায় হবে, তাহলে এক্স অক্ষের সাপেক্ষে প্রতিচ্ছবি কোথায় হবে বলতো? এই ডিসটেন্সটা তো যা আছে অবশ্যই পরেরটা সেম হবে। তাহলে এখান থেকে এইটুকু যদি 3 হয়, তাহলে এইটুকু যদি 3 হয় তাহলে অবশ্যই এটার এক্স এর মান 3 হবে। কিন্তু উপরটা যদি প্লাস হয় মানে +4 হয়, নিচেরটা কি হবে -4 হবে, তাহলে 3, কত হবে -4 হবে। খুব সহজ না অঙ্কটা? আচ্ছা, তাহলে সবাই মনে বুঝতে পারছেন নিশ্চয়ই যে যদি বলা হয় একটা বিন্দু দেওয়া আছে, সেই বিন্দুটার এক্স অক্ষের সাপেক্ষে প্রতিচ্ছবির ভ্যালু কত, তাহলে কি করবা? সিম্পলি এক্স এর মান ঠিক রেখে ওয়াই এর মানটাকে নেগেটিভ করে ফেলবা, তাহলে অ্যান্সারটা চলে আসবে। খুব সিম্পল একটা ম্যাথ। একইভাবে আমরা এখন কি করতে পারি, এই বিন্দুটার সাপেক্ষে এই ওয়াই মানে এই বিন্দুটার ওয়াই অক্ষের সাপেক্ষে তার প্রতিচ্ছবির মান নির্ণয় করতে পারি। তো সেটা আবার কেমন হবে? সেটা অবশ্যই এরকম হবে, সে এইটুকুর যে ডিসটেন্সটা আছে এখানে ডিসটেন্স কি সেম হবে, রাইট? তো এইটুকু 3, যদি এইটুকু 3 হয় তাহলে আমি কি বলতে পারবো? এইটুকু যে ডিসটেন্স তাও কি 3 হবে, বাট এইটুকু কি -3 হবে। এইটুকু হাইট কত 4, তাহলে অবশ্যই এইটুকু কি হবে 4 হবে। এই যে এইটুকু হাইটটা তাহলে 4 হবে, এটা 4 হবে, তাহলে কি -3,4 হবে। তার মানে এক্স অক্ষের সাপেক্ষে বললে ওয়াই এর মানটা মাইনাস হয়ে যাবে, নেগেটিভ হয়ে যাবে, আর ওয়াই অক্ষের সাপেক্ষে বললে এক্স এর মানটা নেগেটিভ হয়ে যাবে। এই হচ্ছে অক্ষরেখার সাপেক্ষে একটা বিন্দুর প্রতিচ্ছবি বা ইমেজ। আচ্ছা, চলে যাচ্ছে আমরা পরেরটাতে। লেখা আছে হচ্ছে নির্দিষ্ট রেখার সাপেক্ষে বিন্দুর প্রতিচ্ছবি। সো এটা আবার কি? আচ্ছা, এটা হচ্ছে একটু ডিফারেন্ট টাইপের। তো আমরা এতক্ষণ পর্যন্ত যেগুলো শিখলাম তার মতোই, বাট একটু স্ট্যান্ডার্ড লেভেলের আর কি। আচ্ছা, তো সবাই একটু ভালো মতো খেয়াল করবো কি বলা হচ্ছে এখানে। একটা লাইন লেখা আছে, দেখো বেশ বড় লাইন। লাইনটার মধ্যে বলা হচ্ছে একটি নির্দিষ্ট রেখার সাপেক্ষে কোনো বিন্দুর প্রতিচ্ছবি নির্ণয় করতে হলে রেখা বরাবর কাগজটি ভাঁজ করে বিন্দুটি কাগজের অপর পাশে যে বিন্দুতে স্পর্শ করবে সেই বিন্দুই প্রথম বিন্দুর প্রতিচ্ছবি। এটা মানে আসলে কি? দেখো লেখা আছে হচ্ছে রেখা বরাবর কাগজটিকে ভাঁজ করতে হবে, মানে ব্যাপারটা এভাবে কল্পনা করো, সে এটা হচ্ছে আমার একটা রেখা, বলা আছে দেখো রেখার নির্দিষ্ট রেখার সাপেক্ষে বিন্দুর প্রতিচ্ছবি। তার মানে এটা একটা নির্দিষ্ট রেখা, এটা কোনো অক্ষ না, এক্স অক্ষ না বা ওয়াই অক্ষ না। যদি এরকম একটা রেখা দেওয়া থাকে, এরকম রেখা দেওয়া থাকলে এই রেখাটাকে আমি একটা কাগজ কল্পনা করতে পারি। তো কাগজ কল্পনা, ধরো আমি সম্পূর্ণটাকে একটা খাতা কল্পনা করলাম, ধরো এরকম একটা খাতা কল্পনা করলাম, আমি র্যান্ডম খাতা কল্পনা করলাম, সেরকম খাতা কল্পনা করলাম আমি। তো এই যে মাঝখানে যে অংশটা আছে এটা হচ্ছে আমার কি হবে? এটা হবে হচ্ছে এই লাইনটা, রাইট?
যদি বিন্দুটা এই জায়গায় থাকে, সেই জায়গায় আছে, ভাঁজ করলে কি করবে, সে এই জায়গাটাতে টাচ করবে, রাইট? টাচ করলে কি হবে, কি বলবো আমি তখন? তখন বলবো যে এইটার প্রতিচ্ছবি কি হবে, তাহলে এই পি প্রাইম পয়েন্টটা হবে, এটাই বলা হচ্ছে অ্যাকচুয়ালি। তো কথা হচ্ছে যে তাহলে কি করব, তাহলে এটা পারার উপায় কি? আচ্ছা, পারার উপায় নিশ্চয়ই আছে। তো ফার্স্ট অফ অল আমরা ধরে নিচ্ছি যে রেখাটা দেওয়া হচ্ছে আমাকে কোশ্চেনে, তার সমীকরণটা এরকম ax প্লাস b1 প্লাস c সমান সমান 0, একটা র্যান্ডম স্ট্রেট লাইন। এরপর খেয়াল করতে হবে সবাইকে যে এখানে আমার বলা হচ্ছে যে এই বিন্দুটার রেসপেক্টে এই বিন্দুটার যে প্রতিচ্ছবি তা আমাকে বের করতে হবে। তো অবশ্যই এটার প্রতিচ্ছবি এটা হবে, পি প্রাইম যে পয়েন্ট সেটা হবে আর কি। তো এটা পারবো, এটা আসলে কি এটা আমি এখনো জানি না, স্টিল জানি না। ওকে, তো একটা কাজ করি আমি, এই যে খেয়াল করো সবাই, এই স্ট্রেট লাইনটার প্যারালাল লাইন কিন্তু এটা, তাহলে এটা ঢাল কি হবে, মাইনাস, মানে ঢাল যেটা এম, কত হবে সেটা মাইনাস এক্স এর সহগ বাই কি ওয়াই এর সহগ, রাইট? ওয়াই এর সহগ। তাহলে এটা ঢাল কত হবে, এটা ঢাল হবে হচ্ছে, যদি এটা m1 হয় তাহলে এটা m2 হলে এটা হবে হচ্ছে b বাই a। এটা হচ্ছে এই লম্ব রেখাটার ঢাল, বোঝা গেছে? এবং অবশ্যই 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 এই রেখাটা এই বিন্দু দিয়ে পাস করবে, তাহলে এই রেখাটা ঢাল জানো, একটা পয়েন্ট জানো, এক ঢাল এক বিন্দু, কি সমীকরণ, এই যে এটা y মাইনাস y1 সমান সমান ঢাল মানে হচ্ছে b বাই a ইন্টু হচ্ছে x মাইনাস x1, কমপ্লিট, পেয়ে গেলাম। এবার তুমি যদি এই সরলরেখা আর এই সরলরেখা তো আগে থেকে জানো, লম্ব রেখাটা তো এই যে এটা, কি করবা, এই সরলরেখার আর এই সরলরেখাকে ছেদ করলে ছেদবিন্দু পাবা এবং সেটা হবে হচ্ছে এই আর বিন্দু, এটাও কমপ্লিট, আর বিন্দু পেয়ে গেল। তুমি যখন পি বিন্দু পাবা, আর বিন্দু পাবা, তুমি নিশ্চয়ই সেক্ষেত্রে পি প্রাইম বিন্দুটা বের করতে পারবা, কারণ এই পি প্রাইম আর পি এর মধ্যে কিন্তু এই আর বিন্দু, তাই না? খুব সহজ না অঙ্কটা? আচ্ছা, তাহলে একটা কাজ করি আমি এখন হচ্ছে এখানে আর বিন্দু জানি, আমি এখানে হচ্ছে পি প্রাইম বের করব। তো একটা কাজ করবো আমরা এখন, সেক্ষেত্রে একটা ছোট থিওরি লিখবো, সেটা হচ্ছে এরকম, আলফা মানে কত আসবে এখানে, আলফার যে ভ্যালুটা আসবে হচ্ছে সেটা x1 প্লাস x2 ডিভাইড বাই 2, তাহলে এখানে কত আসবে x2 মানে আসবে হচ্ছে 2 আলফা মাইনাস x1। একইভাবে y ক্ষেত্রে কি আসবে, y ক্ষেত্রে আসবে হচ্ছে y2 সমান সমান 2, এটা কি বিটা, রাইট? বিটা মাইনাস কি আসবে, মাইনাস আসবে হচ্ছে y1। তো আমার মোটামুটি কাজ কমপ্লিট, রাইট? সো আমাদের x2 আসতেছে এটা, y2 আসতেছে এটা, তার মানে আমি x2 এবং y2 খুব সহজে কি করতে পারবো, এই কনসেপ্ট অ্যাপ্লাই করে, মানে ডিরেক্টলি ফর্মুলা অ্যাপ্লাই করে আমি খুব সহজে x2 এবং y2 এর মান স্মুথলি বের করতে পারবো। একটা অঙ্ক দেখি তাহলে ভালো লাগবে। আচ্ছা, তো এই ক্ষেত্রে কিছু কথা মনে রাখতে হবে সবাইকে, অনেকে মানে প্রতিচ্ছবির অঙ্কগুলোর ক্ষেত্রে কিছু ভুল করে, তো ভুলগুলোর জন্য আমার এই দ্রষ্টব্যটা দেখো লেখা আছে হচ্ছে, অবশ্যই মনে রাখতে হবে এগুলো। এক নাম্বারটা হচ্ছে কোন বিন্দু তার প্রতিচ্ছবি বিন্দু সর্বদাই প্রতিফলন রেখা থেকে সমান্তরালবর্তী, এটা একটু আগে বলছি। এরপরটা হচ্ছে কোন বিন্দু ও তার প্রতিচ্ছবি বিন্দু বরাবর সংযোগ রেখা সর্বদাই প্রতিফলন রেখার উপর লম্ব হয়। এই যে একটু আগের কথাটা বললাম যে যেমন এই রেখাটা ছিল, এটা কি তার লম্বভাবে অবস্থান করতেছে। আচ্ছা, তো একটা ম্যাথ দেখি আমরা, লেখা আছে ম্যাথে দেখো x প্লাস ওয়াই মাইনাস 3 সমান সমান 0 সরলরেখার সাপেক্ষে 5,8 বিন্দুর প্রতিচ্ছবি নির্ণয় করো। তো একটা সরলরেখা দেওয়া হচ্ছে এবং তার সাথে আমাকে বলা হচ্ছে 5,8 বিন্দুর প্রতিচ্ছবি নির্ণয় করতে হবে। আচ্ছা, একটা কাজ করি, আমি একটা স্ট্রেট লাইন নেই, সে আমার একটা y অক্ষ একটা x অক্ষ, এটা আমার একটা স্ট্রেট লাইন এবং এই স্ট্রেট লাইনটা হচ্ছে এই যে এটা যা দেওয়া আছে x প্লাস ওয়াই মাইনাস 3, এটা এখানে লিখে রাখি আমি, এখানে ধরো এটা হচ্ছে x মাইনাস ওয়াই আর হচ্ছে সরি প্লাস ওয়াই মাইনাস 3 ইকুয়ালস টু 0। ওকে, আচ্ছা, এই রেখাটার লম্ব রেখা কিন্তু এই রেখাটা, তাই না? এই যে এই রেখাটা, তো এই রেখাটা কত, এই রেখাটার সমীকরণ কি হবে, আসবে হচ্ছে x মাইনাস ওয়াই প্লাস কে সমান সমান 0 এবং এটা অবশ্যই অবশ্যই 5,8 এই বিন্দু দিয়ে যাবে, তাহলে x এর মান কত হবে 5, y হবে 8 প্লাস হবে k ইকুয়ালস টু 0। এখান থেকে কি বলা যাবে হচ্ছে k এর মান কত আসবে, 3 আসবে। সো এই 3 এর মানটা এখানে বসাই দিব আমি, তো লম্ব কত পেয়ে যাব, x মাইনাস ওয়াই প্লাস 3 ইকুয়ালস টু 0 এবং এটাই হচ্ছে আমার লম্ব রেখার সমীকরণ এবং এই সমীকরণটা হচ্ছে এক্স্যাক্টলি যেটা।
এখন কি করবো আমি বলো তো? এখন আমি এই সরলরেখা সমীকরণ জানি, এই সরলরেখা সমীকরণও জানি, দুই সরলরেখার ছেদবিন্দু বের করবো এবং করলে কি পেয়ে যাবো বলতো? এই পয়েন্টটা পেয়ে যাবো। এটাকে কি বলতাম আমরা একটু আগে? আলফা কমা বেটা। এবং এটা কত আসবে চেক করে বলে দিচ্ছি আমি। আচ্ছা 0,3, ঠিক আছে 0,3, এটা আসবে হচ্ছে 0,3, 0,3। ওকে, তো আমরা একটা কাজ করবো এখন, সমীকরণটা খেয়াল করি যে এই যে পয়েন্টটা ছিল, সরি এই যে পয়েন্টটা কি, সেটা x2 y2। তাহলে x2 ফর্মুলা কি ছিল? x2 কত হবে এখানে? 2 আলফা মাইনাস হচ্ছে x1, আর y2 কত আসবে এখানে? 2 বিটা মাইনাস হচ্ছে y1। ওকে, আচ্ছা আলফা খেয়াল করো সবাই, 2 ইন্টু আলফা, 2 ইন্টু আলফা, আলফা কত এখানে? আলফা এখানে 0, 2 ইন্টু 0 মাইনাস x1 কত এখানে? 5, তাহলে কত হয় এখানে? আলটিমেটলি মাইনাস 5। ওকে, আর এখানে কত আসবে? 2 বিটা, 2 ইন্টু বিটা কত? 3, 2 ইন্টু 3 আর মাইনাস y1 কত এখানে? 8, এ হচ্ছে 8, তাহলে কত হচ্ছে এখানে? 3 দুগুণে 6 মাইনাস 8, তাহলে কত হবে এখানে? মাইনাস 2। তাহলে আমার যে ফাইনাল যে অ্যান্সারটা সেটা হচ্ছে x2 আসবে হচ্ছে মাইনাস 5, y2 আসবে কত? মাইনাস 2, এবং এই হচ্ছে আমার এই অঙ্কের অ্যান্সার। চেক করি আমরা, -5, -2 কমপ্লিট। ওকে, সো আমি ধরে নিচ্ছি এই অঙ্কটা নিয়ে কারো কোনো কনফিউশন নাই, সবাই খুব ভালো মতো বুঝতে পারছি, খুব সহজ একটা অঙ্ক। আচ্ছা, তো আমরা এখন দেখব কোন নির্দিষ্ট রেখার সাথে রেখাংশের প্রতিচ্ছবি। আচ্ছা, এতক্ষণ দেখলাম হচ্ছে বিন্দুর সাথে বিন্দু, তারপর হচ্ছে বিন্দুর অক্ষের সাপেক্ষে বিন্দুর হচ্ছে প্রতিবিম্ব বা সরি প্রতিছবি দেখলাম। এরপরে হচ্ছে আমরা দেখলাম হচ্ছে একটু আগে রেখার সাপেক্ষে বিন্দুর, এখন দেখবো হচ্ছে আমরা রেখার সাথে রেখা। তো রেখার সাথে রেখার যে প্রতিচ্ছবি, এটাকে সাধারণত আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। রেখাটা যদি সমান্তরাল হয় তাহলে একরকম কন্ডিশন আসে, আর যদি রেখাটা সমান্তরাল না হয়ে অন্যরকম হয় সেক্ষেত্রে একরকম কন্ডিশন আসে। তো ধরে নিচ্ছি আমরা প্রথম যে কন্ডিশন সেটা কেমন হতে পারে? ধরো একটা সমান্তরাল সরলরেখা আছে, এটা তো সমান্তরাল সরলরেখা। এখন এটার রেসপেক্টে একটা সমান্তরাল সরলরেখা দেওয়া আছে, সে এটার সাথে আমি ধরে নিচ্ছি এটা একটা সমান্তরাল সরলরেখা। এখন যদি এই সমীকরণটা এরকম হয়, ধরো x প্লাস 3y প্লাস ধরো হচ্ছে 6 = 0, জাস্ট কথার কথা আর কি, এটা একটা সমান্তরাল সরলরেখা। তাহলে এটা হচ্ছে আমার বেসিক লাইন, এটার এই রেখার সাপেক্ষে এই সমান্তরাল সরলরেখাটা সমীকরণটা দেওয়া আছে, এবং সেটা হচ্ছে এরকম, ধরো x প্লাস 3y প্লাস 3 = 0। তাহলে অবশ্যই এই যে গ্যাপটা তো 3, তাহলে পরেরটা কি হবে? অবশ্যই এই 3 গ্যাপ দিয়ে একটা সমীকরণ হবে। তাহলে সেক্ষেত্রে কত হবে? x প্লাস 3y প্লাস 9 = 0। তো তোমাকে জাস্ট কি করতে হবে? সবাই জানো যে সমান্তরাল হলে কি হয়? সমান্তরাল হলে নিশ্চয়ই অবশ্যই কি হয় বলতো? জাস্ট ধ্রুবকটা চেঞ্জ হয়ে যায়, 3, 6, 9 তারা সমান রেশিওতে কমবে অথবা সমান রেশিওতে বাড়বে। ওকে, ডান। এই হচ্ছে সমান্তরালের ক্ষেত্রে। বাট এখন প্রশ্ন হচ্ছে যদি সমান্তরাল না হয় সেই ক্ষেত্রে কি হবে? যেমন দেখতে পাচ্ছ নিশ্চয়ই যে এটা এই যে সরলরেখাটা, সে আমি বললাম এই লাইন 1 এটা হচ্ছে আমার বেসিক লাইন। তো বলা হচ্ছে এই রেখার সাপেক্ষে এই রেখাটা লাইন 2, এই রেখাটার প্রতিবিম্ব কি হবে, সরি প্রতিচ্ছবি কি হবে, ঠিক আছে? তো এই প্রতিচ্ছবিটা কি হবে তা আমাকে এখন বের করতে হবে। তো খুব স্মার্ট একটা অ্যান্সার। তো এখন কোশ্চেনটা খুব সুন্দর। তাহলে এখন আমার যে টার্গেট বা কাজ তা হচ্ছে কিভাবে স্মার্ট ওয়েতে এই কোশ্চেনটার অ্যান্সার বের করা যায়, তা আমি এখন সেটাই করবো। খুব ভালো মতো খেয়াল করবো সবাই। তো এই জায়গায় আমি এটা মুছে ক্লিন করে ফেলতেছি, কারণ আমার এটা করতে জায়গা লাগবে, দ্যাটস আমি আগে থেকে ক্লিন করে রেখে ফেলি। ওকে, দেখো সবাই, সো একটা কাজ করবো আমরা এখন কি করব? এই রেখাটার প্রতিচ্ছবি বের করব কার সাপেক্ষে? এই লাইন 1 এর সাপেক্ষে, ঠিক আছে? তো খুব ভালো মতো খেয়াল করবা। ধরে নিচ্ছি যে এই রেখার সাপেক্ষে এই রেখাটার যে প্রতিচ্ছবি তা হবে হচ্ছে এই রেখাটা, এবং সেটা হচ্ছে L3 বা লাইন 3। তাহলে এই লাইন 2 এর যে প্রতিচ্ছবি তাই হচ্ছে আমার এই লাইন 3। খুব স্বাভাবিক, তাই না? কারণ যদি এটা মিরর হয় তাহলে এটা যেভাবে বেঁকে থাকবে, যে অ্যাঙ্গেলে বেঁকে থাকবে, অবশ্যই সেই অ্যাঙ্গেলও সে ওইদিকে বেঁকে থাকবে। এটা তো খুব নর্মাল একটা কথাবার্তা আর কি, সবাই জানো এটা নিশ্চয়ই। আচ্ছা,
এখন কি করবো আমি ঢালের কনসেপ্ট অ্যাপ্লাই করবো, ঢাল। তো সেটা কিভাবে দেখো তো, যদি আমি ধরে নিই এটা ঢাল m1, এটা হচ্ছে m2, এটার ঢাল হচ্ছে m3, এবং এই লাইন এবং এই লাইনের মধ্যবর্তী কোণ হয় φ12, 1 2 এর মধ্যে অ্যাঙ্গেল, তাহলে কি লেখা যাবে tan φ12 সমান সমান ঢালগুলার অন্তরফল, মানে কি m1 মাইনাস হচ্ছে m2, নিচে কি হবে 1 প্লাস m1 m2। ঠিক আছে, ওকে। অপোজিটটা করতে পারি আমরা, অপোজিটটা বলতে হচ্ছে এই যে এই কাজটা করতে পারি, m2 মাইনাস m1 করতে পারি। ওকে, আচ্ছা এবার দেখো এটা হচ্ছে আমাদের লাইন 1 লাইন 2 এর মধ্যবর্তী অ্যাঙ্গেল। এবার কি আসবে, আমার কি লাগবে লাইন 1 আর লাইন 3 এর মধ্যবর্তী অ্যাঙ্গেল, সেটা আবার কি, সেটা আমরা বের করবো, সেটা কোনটা আসবে, এই অ্যাঙ্গেলটা আসবে, রাইট, এই অ্যাঙ্গেলটা আসবে। তো এটা বের করবো এই কি, দেখো তো সম্পূর্ণটা 180 মানে পাই, তাহলে এইটুকু কত φ12, তাহলে এইটুকু অ্যাঙ্গেল কত হবে, এইটুকু অ্যাঙ্গেল যা হবে আবার নিচের অ্যাঙ্গেলটাকে সেম হবে, এবং এই অ্যাঙ্গেলটা কত হবে পাই মাইনাস φ12, নিচেরটাও সেম পাই মাইনাস φ12। তাহলে এটা যদি আমাদের লাইন 1 হয় লাইন 3 হয়, লাইন 1 লাইন 3 এর মধ্যে অ্যাঙ্গেল কত পাই মাইনাস φ12, মানে tan অ্যাঙ্গেলটা আসবে এরকম আর কি, tan থিটা ফর্মুলা আসবে এরকম যে tan পাই মাইনাস φ12 উপরে কি আসবে m3 মাইনাস হচ্ছে m2 1 মাইনাস সরি প্লাস m2 m3, ডান। এখন একটা কাজ করব, এই জায়গায় লিখতে পারবো হচ্ছে পাই মাইনাস φ12, পাই মানে কি সেকেন্ড কোয়াড্রেন্টে, তো সেকেন্ড কোয়াড্রেন্ট থেকে কিছু বাদ যাচ্ছে, সেকেন্ড কোয়াড্রেন্টে থাকতে সেকেন্ড কোয়াড্রেন্ট 10 কত মাইনাস, তাহলে কি হবে মাইনাস 10 φ12 ইকুয়ালস টু m3 মাইনাস m2 1 প্লাস m2 m3। দেখো তো এই ভ্যালুটা এখানে বসানো যায় কিনা, যায়, বসাই দিব আমি। এখানে কি থাকবে, এখানে মাইনাস মাইনাস আসবে হচ্ছে m2 মাইনাস m1, নিচে কি পাবো আমি 1 প্লাস m1 m2 ইকুয়ালস টু উপরে কি থাকবে m3 মাইনাস হচ্ছে m2 আর নিচে 1 প্লাস m2 m3। তুমি এই কোশ্চেনে অবশ্যই জানো যে স্ট্যান্ডার্ড লাইনের সমীকরণ দেওয়া থাকবে যার সাপেক্ষে বের করবা, আবার এটারই তো প্রতিচ্ছবি বের করতে বলা হবে, এটারও ঢাল দেওয়া থাকবে। তার মানে তুমি m1 এর মান জানো অলরেডি, তুমি হচ্ছে m1 এর মান জানো, m2 এর মানও জানো। এই সমীকরণে m1 এর মান, m2 এর মান, m1 m2 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 সব বসাবা, শুধু কাকে পাবা তাহলে m3 কে পাবা। সো এখান থেকে তুমি m3 বের করে ফেলবা, তার মানে তোমার এই সমীকরণে m3 এর মান বের করা শেষ, ডান। তো m3 বের করলে সুবিধা কি, তাহলে আর কি কিছু আছে, হ্যাঁ আর তো তাহলে লাগবে না কিছু, কেন লাগবে না, কারণ 1 নাম্বার লাইন আর 2 নাম্বার লাইনের ক্রস পয়েন্টই তো এই পয়েন্টটা, তাহলে এই পয়েন্টটা যদি আমাদের একটা পি পয়েন্টের কথার কথা, তুমি এই সরলরেখাটাকে তো সমীকরণ বের করবা, এই সরলরেখাটার উপর একটা পয়েন্ট জানো, তার ঢালও জানো, তো সমীকরণটা কেমন হবে, সমীকরণটা হচ্ছে এরকম y মাইনাস y1 সমান সমান ঢাল m3 ইন্টু x মাইনাস x1। কমপ্লিট, খুব সহজ। একটা অঙ্ক দেখি চলো, দেখো কি বলা হচ্ছে 2x মাইনাস y প্লাস 1 সমান সমান 0 সরলরেখার সাপেক্ষে x প্লাস y মাইনাস 2 সমান সমান 0 সরলরেখার প্রতিচ্ছবি সমীকরণ নির্ণয় করো। এটা ঠিক আছে কিনা চেক করি। 2x মাইনাস y প্লাস 1 সমান সমান 0 সরলরেখার সাপেক্ষে x প্লাস y মাইনাস 2 সমান সমান 0 সরলরেখার প্রতিচ্ছবির সমীকরণ নির্ণয় করো। আচ্ছা, তো এই ক্ষেত্রে আমার এখানে যে প্রথম যে কাজ হবে সেটা হচ্ছে দুইটা সরলরেখার কি বের করা, ঢাল বের করা, ঠিক আছে। তো কি করব, এই সরলরেখার সাপেক্ষে, তাই না, ধরে নিচ্ছি এটা হচ্ছে এটা, মানে এই যে এটা 2x মাইনাস y প্লাস 1 সমান সমান 0, আর এটা কত x প্লাস y মাইনাস 2 ইকুয়ালস টু 0, রাইট। তো এই যে এই লাইনটা আছে এটা হচ্ছে আমার m2 আসবে, এখানে m2 কত মাইনাস x এর সহগ বাই y এর সহগ, তাহলে কত আসবে -1, আর এখানে m1 কত আসবে, m1 আসবে হচ্ছে
মাইনাস এক্স এর সহগ বাই ওয়াই এর সহগ মানে কি 2 আসবে, সিম্পলি 2। আচ্ছা m1 2, m2 কত এখানে 1, মাইনাস 10 5 1 2 কত আসবে এটা m3 মাইনাস m2, m2 কত এখানে মাইনাস 1 মানে প্লাস 1, রাইট? আর এখানে কত আসবে 1 মাইনাস হচ্ছে m3, ভ্যালুগুলো বসায় দিই এখানে মাইনাস এটার ভ্যালু তো 3 3 সমান হচ্ছে m3 প্লাস 1 1 মাইনাস m3। তো এখান থেকে আমি খুব সহজে কি পাবো m3 এর মান পেয়ে যাবো সলভ করলে। দেখি কত আসে এটা। ও সরি একটু ভুল করছি আমি, এখানে হচ্ছে ইয়ে হবে 2 হবে। আচ্ছা এখানে আমি তো ঢাল নিছি m2 এরটা, এখানে m1 এর ঢালটা হবে, সিম্পলি সরি এখানে একটু চেঞ্জ আসবে। আচ্ছা এটা তো 3 আর 1 এর মধ্যে আর কি, তাহলে 1 এর হচ্ছে ঢাল হচ্ছে মাইনাস 2 হবে, আর এখানে তাহলে হচ্ছে 1 প্লাস 2m3, আর এখানে হচ্ছে মাইনাস 2, এখানেও সেম, এখানে মাইনাস 2 1 প্লাস 2m3। এটাকে সলভ করবো আমি, সলভ করলে একটা m3 পেয়ে যাব। তো m3 কত আসে ডিরেক্টলি বসাই দিয়ে দেখি, মাইনাস 1/7, ঠিক আছে m3 আসবে হচ্ছে মাইনাস 1/7 হয়ে গেল। আর 2 নাম্বার লাইন আর হচ্ছে এই 1 নাম্বার লাইন, এতে ছেদবিন্দু হচ্ছে এটা, এবং এটা আসবে হচ্ছে 1/3 কমা হচ্ছে 5/3। তো আমি এখানে এই সরলরেখার ঢাল জানি, ঢাল মানে কি এটার m3 জানি, আর তার উপর একটা পয়েন্ট জানি, এই পয়েন্টটা জানি। সমীকরণটা কি হবে তাহলে, সমীকরণটা হবে হচ্ছে এখানে y মাইনাস 5/3 সমান সমান ঢাল কত মাইনাস 1/7 ইন্টু এক্স মাইনাস কত হবে 1/3। ওকে, এটাকে সলভ করবো, পুরোটাকে সলভ করলে আমরা পেয়ে যাবো হচ্ছে এখানে দেখো ফাইনালি 3x প্লাস 21y, 3x প্লাস হচ্ছে 21y মাইনাস 36 ইকুয়ালস টু 0। তো এই হচ্ছে আমার সম্পূর্ণ সরলরেখার সমীকরণ। হচ্ছে এই সরলরেখা সাপেক্ষে এই সরলরেখার প্রতিচ্ছবি সমীকরণ হচ্ছে 3x মাইনাস 21y মাইনাস 36 ইকুয়ালস টু কত 0, ঠিক আছে। আচ্ছা তো আমরা চলে যাচ্ছি এখন আমাদের পরের পার্টে। তো সবাই খেয়াল করো। আচ্ছা এবার দেখবো হচ্ছে আমরা নতুন একটা টপিক, সেখানে লেখা আছে হচ্ছে ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু দেওয়া আছে এবং সেখান থেকে আমাকে হচ্ছে তার অন্তঃকেন্দ্র বের করতে হবে। আচ্ছা অন্তঃকেন্দ্রটা আমি আর ইন ডিটেলস খুব বেশি দেখাচ্ছি না, অন্তঃকেন্দ্র মানে কি তা একটু বলে দিই আমি। অন্তঃকেন্দ্র মানে হচ্ছে যদি আমি একটা ত্রিভুজ নিই, ত্রিভুজের প্রত্যেকটা কোণের সমদ্বিখণ্ডক দ্বয় যে বিন্দুতে ছেদ করবে তাকে বলা হয় ওই ত্রিভুজের অন্তঃকেন্দ্র। তো এটার একটা ছোট্ট প্রমাণ বয়ে দেওয়া আছে, তোমরা অবশ্যই প্রমাণটা দেখবা, আর প্রমাণটা দেখার পর অবশ্যই ম্যাথটা সলভ করবা। বাট আমি একটু সময় স্বল্পতার কারণে খুব তাড়াহুড়ো করে ম্যাথটা সলভ করে দিচ্ছি, প্রমাণটা জাস্ট না দেখায় আমি ডিরেক্টলি ফর্মুলা লিখে দিচ্ছি, ঠিক আছে। তো মাথা রাখবা যদি এমন হয় এই সরলরেখাটা আর এটা একটা অন্তঃকেন্দ্রের হচ্ছে একটা রেখা, তারপর হচ্ছে তোমার এটা একটা ধরো, আবার এই ক্ষেত্রে ধরো এই যদি এরকম এটা একটা সমদ্বিখণ্ডক হয়, এটা একটা সমদ্বিখণ্ডক, তাহলে এই সমদ্বিখণ্ডক ত্রয় যে বিন্দুতে মিলিত হবে তাকে বলবো হচ্ছে আমরা অন্তঃকেন্দ্র, ঠিক আছে। তো যদি এটা অন্তঃকেন্দ্র হয় তাহলে আমরা অন্তঃকেন্দ্রকে সাধারণত হচ্ছে ইন সেন্টার y দিয়ে প্রকাশ করি। যদি সেটা x, y হয় তাহলে এখানে x বের করার একটা ফর্মুলা আছে আর y বের করার একটা ফর্মুলা আছে। তো x বের করার ফর্মুলা কি, x বের করার ফর্মুলা হচ্ছে দেখো লেখা আছে এখানে, এটা হচ্ছে আমার x বের করার ফর্মুলা। যদি এই ত্রিভুজের এই পার্টটা হয়, অ্যাকচুয়ালি এই পার্টটা যেটা বাইরে যে পার্টটা আছে এই পার্টটা যদি আমাদের a হয়, আর এটার অপোজিট c হয়, আর এটার অপোজিট বাহুর দৈর্ঘ্য যদি b হয়, এগুলো হচ্ছে abc, ঠিক আছে। আর x1 y1 x2 y2 x3 y3 কোশ্চেন থেকে তুমি পাবা, তাহলে কি করবা এখানে বসায় দিবা abc, তুমি বের করবা দৈর্ঘ্য বের করবা, abc বের করবা, x1 x2 x3 কোশ্চেনে দেওয়া থাকবে, একইভাবে abc তো বের করবা, আর y1 y2 y3 কোশ্চেনে দেওয়া থাকবে। তাহলে কি করবা এখানে ভ্যালুগুলো বসায় দিলে তুমি x এর মানও পাবা, এবং এখান থেকে কি পাবা y এর মানও পেয়ে যাবা। ডান হয়ে গেল। সো আমাদের এইটুকু পার্ট কমপ্লিট। আচ্ছা আমরা এখন একটা ম্যাথে যাচ্ছি, অবশ্যই থিওরিটা পড়ানো উচিত ছিল আমার, কিন্তু সময় স্বল্পতার কারণে আমি পড়াতে পারতেছি না আজকে, যেহেতু বেশি টাইম চলে যাচ্ছে আজকে। আচ্ছা আমরা এখন এই ম্যাথটা দেখব। তো
তো কি বলছে দেখো, এবিসি ত্রিভুজের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এত এত এবং এত, তার অন্তঃকেন্দ্র নির্ণয় করতে হবে। খুব সুন্দর একটা কোশ্চেন। আচ্ছা, তো সবার আগে কি বের করবো আমরা হচ্ছে একটা ত্রিভুজ নেই, সেই ত্রিভুজটা হচ্ছে এটা, এই ত্রিভুজ, তার যে শীর্ষ এবিসি, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি, একটা হচ্ছে কত সি। তো একটা হচ্ছে 0,0, আরটা হচ্ছে 3,0, আরটা কত 0,4, রাইট? খেয়াল করবা, আগে আমাকে হচ্ছে বের করতে হবে এই ছোট এ, ছোট বি এবং ছোট সি, ঠিক আছে? তো আগে দেখি যে ছোট এ কত, আসলে ছোট এটা কত। আচ্ছা, এ মানে কি বিসি, তো বিসি এটা হচ্ছে আমার এ, এবং এ কত আসবে এখানে, এ কত আসবে রুট ওভার আসবে হচ্ছে 9 প্লাস হচ্ছে 16 মানে 5, ঠিক আছে? এরপরে কি আছে এসি, এটা কি আসবে আমার বি আসবে, বি কত হবে রুট ওভার 0 প্লাস 16 মানে কত 4, আর আরটা কি আছে এ বি, এটা কি সি, রুট ওভার কত আসবে 0 প্লাস 9 কত আসবে 3, 3 বাহুর দৈর্ঘ্য পেয়ে গেছি আমি। এখন আমি খুব মানে স্মার্টলি ফর্মুলা বসাই দিতে পারবো। তো ফর্মুলাটা কি ছিল দেখো, এই যে এটা এখানে বসাই দিই, এগুলো আর কাজ না করে ক্লিন করে ফেলি, তা লাগবে না এগুলো। আচ্ছা, এখানে বসাই দিই। নিচে কত, নিচে হচ্ছে এবিসি, তো এ কত ছিল 5 4 3, বা খুব সুন্দর 5 প্লাস হচ্ছে 4 প্লাস 3, উপরে কত এখানে হচ্ছে এ হচ্ছে 5 ইন্টু x1, 5 ইন্টু x1 কত এখানে 0, আচ্ছা 5 ইন্টু 0 প্লাস 4 ইন্টু কত x2 কত এখানে 3 আর 0, ওকে, ইন্টু হচ্ছে 3, আর এখানে কত হবে 3 ইন্টু 0। আচ্ছা, এটা হচ্ছে এক পাশে, অন্য পাশে কি আসবে 5 প্লাস 4 প্লাস 3 কত আসবে এখানে 5 প্লাস 4 প্লাস 3 ইন্টু 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 খেয়াল করবা এখানে একটা 0 একটা 4, তো এখানে লিখে ফেলি আমি 0 0 4। আচ্ছা, ক্লোজ করে দিলাম। খেয়াল করবা এখন নিচে কত 9 12, উপরে কত এটা বাদ 3 4 12, এখানে কত নিচে 12, উপরে কত হবে বাদ থাকে কত 12, কাটাকাটি করলে কত থাকে 1,1। সো এই হচ্ছে আমার কি বলতো এই ত্রিভুজটার, এই যে এই ত্রিভুজটার কি অন্তঃকেন্দ্র বা ইনসেন্টার, ঠিক আছে? এই হচ্ছে অন্তঃকেন্দ্র আই, হয়ে গেল, ডান। সো আমি সবাইকে সাজেস্ট করব অবশ্যই আমি যে থিওরিটা স্কিপ করলাম এটা বাসায় দেখবা, বাসায় হচ্ছে যে কোনো বইয়ের মধ্যেই এই থিওরিটা দেওয়া আছে। তো তোমরা যদি কেউ চাও যে তুমি থিওরিটা বুঝে তারপর ম্যাথটা সলভ করবা, সেটা অবশ্যই ভালো, তোমরা সেটা সলভ করতে পারবা। আর যদি কারো মনে হয় যে না আমার খুব পেইন লাগতেছে থিওরিটা মুখস্থ করতে বা থিওরিটা বুঝতে, সেই ক্ষেত্রে তুমি খুব সুন্দরভাবে এই ফর্মুলাটা মাথা রাখলে হবে, এখানে বসায় দিলেই তুমি অন্তঃকেন্দ্র বা আয়ের ভ্যালু পেয়ে যেতে পারবা, ঠিক আছে? তো এভরিওয়ান, তাহলে আজকে আমাদের ক্লাস মোটামুটি এই পর্যন্তই। আর হচ্ছে তোমরা অবশ্যই আমাদেরকে সাপোর্ট করতেছো কন্টিনিউয়াসলি, বেশি বেশি করে সাপোর্ট করবা। আর আমরা কিন্তু তোমাদের সাথে বিভিন্ন সোশ্যাল মিডিয়া থ্রুতে কানেক্টেড আছি, ফেসবুকের সাহায্যে, তারপর হচ্ছে ইউটিউবের সাহায্যে, আর হচ্ছে ইনস্টাগ্রামের সাহায্যে। তোমরা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা এবং সাথে বেল আইকনে ক্লিক করে রাখবা, নাম হচ্ছে রুটস এডু। তোমরা আমাদের ফেসবুকে যে পেজ আছে সেই পেজে লাইক দিতে পারো, এবং আমাদের ফেসবুকে গ্রুপ আছে রুটস এডু বা পেজ দুইটাই রুটস এডু, তোমরা এখানে আমাদের সাথে গ্রুপে জয়েন করে কানেক্টেড থাকতে পারো। আর অবশ্যই ইনস্টাগ্রামে তোমরা হচ্ছে আমাদের একটা পেজ আছে যার নাম রুটস এডু লাইভ, সেই লাইভ গ্রুপের মধ্যে মানে সেই পেজে তোমরা হচ্ছে ফলো দিয়ে আমাদেরকে বিভিন্ন পোস্টে লাভ রিয়েক্ট দিয়ে আমাদের সাথে থাকতে পারো। সো আজকে এই পর্যন্ত তোমাদের সাথে, ইনশাল্লাহ দেখা হচ্ছে পরের ক্লাসে আবার নতুন কোনো টপিক নিয়ে। আর স্ট্রেট লাইনের আজকে এটা ছিল হচ্ছে ইউটিউবের শেষ ক্লাস, আর বাকি যে পার্টটুকু আছে সেগুলো আমি ক্লাসে কমপ্লিট করে দেবো। সো এভরিওয়ান, আজকে এই পর্যন্তই। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং, উইশ ইউ অল দ্য লাক এন্ড লাভ।